ওয়েলকাম টু অডিও বুকিশ বাই মাকসুদ। এখানে প্রতি সপ্তাহে একটা করে বই পড়ে শোনাবো আপনাদের। আজকে শোনাবো হুমায়ুন আহমেদের লেখা প্রথম হিমুর বই ময়ূরাক্ষী। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন। আর জানাবেন কি শুনতে চাচ্ছেন পরবর্তীতে। এই ছেলে, এই! আমি বিরক্ত হয়ে তাকালাম। আমার মুখ ভর্তি দাড়ি গোঁফ, গায়ে চকচকে হলুদ পাঞ্জাবি, পরপর 3টা পান খেয়েছি বলে ঠোঁট এবং দাঁত লাল হয়ে আছে, হাতে সিগারেট। আমাকে এই ছেলে বলে ডাকার কোনো কারণ নেই। যিনি ডাকছেন তিনি মধ্যবয়স্ক একজন মহিলা, চোখে সোনালি ফ্রেমের চশমা। তার সঙ্গে আমার একটি ব্যাপারে মিল আছে। তিনিও পান খাচ্ছেন। আমি বললাম, আমাকে কিছু বলছেন? তোমার নাম কি, টুটুল? আমি জবাব না দিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এই মহিলাকে আমি আগে কখনো দেখিনি, অথচ তিনি এমন আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। মনে হচ্ছে আমি যদি বলি, হ্যাঁ আমার নাম টুটুল, তাহলে ছুটে এসে আমার হাত ধরবেন। কথা বলছো না কেন, তোমার নাম টুটুল? আমি একটু হাসলাম। হাসলাম এই আশায় যেন তিনি ধরতে পারেন আমি টুটুল না। হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়। সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে। আমার হাসি নিশ্চয়ই ওই টুটুলের হাসির মতো না। আশ্চর্য ব্যাপার, এই ভদ্রমহিলা আমার হাসিতে আরও প্রতারিত হলেন। চোখ মুখ উজ্জ্বল করে বললেন, হুমা, টুটুলি তো। ভাবছিলাম তিনি আমার দিকে ছুটে আসবেন, তা না করে ছুটে গেলেন রাস্তার ওপাশে পার্ক করা গাড়ির দিকে। আমি শুনলাম তিনি বলছেন, তোকে বলিনি ও টুটুল? তুই তো বিশ্বাস করলি না। ওর হাঁটা দেখেই ধরে ফেলেছি, কেমন দুলে দুলে হাঁটছে। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে রাস্তার এপাশে নিয়ে এলো। ড্রাইভারের পাশের সিটটা খালি। ভদ্রমহিলা আমার দিকে তাকিয়ে বললেন, টুটুল, উঠে আয়। আমি উঠে পড়লাম। বাইরে চৈত্র মাসের ঝাঁ রোদ। আমাকে যেতে হবে ফার্মগেট। বাসে উঠলে মানুষের গায়ের গন্ধে আমার বমি আসে, কাজেই যেতে হবে হেঁটে হেঁটে। খানিকটা লিফট পাওয়া গেলে মন্দ কি, আমি তো জোর করে গাড়িতে চেপে বসিনি। তাছাড়া আমার চিন্তার সুতা কেটে গেল। ভদ্রমহিলার পাশে বসে থাকা মেয়েটি বলল, মা, এ টুটুল ভাই নয়। আমি ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকিয়ে ঠিক আগের ভঙ্গিতে হাসলাম। যে হাসি দিয়ে মেয়ের মাকে প্রতারিত করেছিলাম, সেই হাসিতে মেয়েটিকে প্রতারিত করার চেষ্টা। স্নেহ প্রতারিত হলো না। এই যুগের মেয়েদের প্রতারিত করা খুব কঠিন। মেয়েটি দ্বিতীয়বার আগের চেয়েও কঠিন গলায় বলল, মা, তুমি কাকে তুলেছ? এ টুটুল ভাই নয়, হতেই পারে না, এ অন্য কেউ। ড্রাইভার বারবার সন্দেহজনক চোখে আমার দিকে তাকাচ্ছে। আমি অত্যন্ত ঠান্ডা গলায় বললাম, সামনে চোখ রেখে গাড়ি চালাও, অ্যাক্সিডেন্ট হবে। ড্রাইভার আমার গলা এবং কথা শুনে হতভম্ব হয়ে গেল। সম্ভবত কেউ তাকে তুমি করে বলে না। আমার মতো সাজ পোশাকের একজন মানুষ অবলীলায় তাকে তুমি বলছে, এটা তার পক্ষে হজম করা কঠিন। মেয়ের মা বললেন, আচ্ছা, তুমি টুটুল না? না। মেয়েটি কোচিন গলায় বলল, তাহলে টুটুল সেজে গাড়িতে উঠে বসলেন যে? টুটুল সেজে গাড়িতে উঠতে যাব কেন? আপনার মা উঠতে বললেন, উঠলাম। মেয়েটি তীব্র গলায় বলল, ড্রাইভার সাহেব, গাড়ি থামান তো, ইনাকে নামিয়ে দিন। যা ভেবেছিলাম তাই। এই ড্রাইভারকে সবাই আপনি করে বলে। ড্রাইভার মনে মনে হয়তো এরকম হুকুমের জন্য অপেক্ষা করছিল। প্রায় সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে ফেলল। বড় সাহেবদের মতো ভঙ্গিতে বলল, নামেন। গাড়ি থেকে জোর করে নামিয়ে দেবে, এতে সহ্য করা বেশ কঠিন। তবে এ জাতীয় অপমান সহ্য করার অভ্যাস আমার আছে। আমাকে এবং মজিদকে একবার এক বিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। কোনের এক আত্মীয় চিবিয়ে চিবিয়ে বলেছিল, জানেন, আমরা আপনাকে পুলিশে হ্যান্ডওভার করতে পারি। ভদ্রবেশী জচ্চুকে কিভাবে ঠান্ডা করতে হয় আমি জানি। সেই অপমানের তুলনায় গাড়ি থেকে বের করে দেওয়া কিছুই না। ড্রাইভার রুক্ষ গালে বলল, ব্রাদার, নামেন। সূর্যের চেয়ে বালি গরম একেই বলে। আমি ড্রাইভারকে সম্পূর্ণ অগ্রাহ্য করে মেয়েটার দিকে তাকিয়ে বললাম, আমি ফার্ম গেটে যাব, ওইখানে কোন এক জায়গায় নামিয়ে দিলেই হবে। আমরা ফার্ম গেটের দিকে যাচ্ছি না। কোন দিকে যাবেন? তাদের আপনার কি দরকার? নামুন বলছি। না নামলে কি করবেন? আমি এবার ভদ্রমহিলার দিকে তাকিয়ে হাসলাম। আমার মনে ক্ষীণ আশা, ভদ্রমহিলা বলবেন, এই ছেলে যেখানে যেতে চায় সেখানে নামিয়ে দিলেই হয়, এত কথার দরকার কি? ভদ্রমহিলা তাক পড়লেন না। তিনি অত্যন্ত অপ্রস্তুত বোধ করছেন। অপরাধী ভঙ্গিতে মেয়ের দিকে তাকাচ্ছেন। সম্ভবত তিনি মেয়েকে ভয় পান। আজকাল অধিকাংশ মায়েরাই মেয়েদের ভয় পায়। ড্রাইভার বলল, নামতে বলছে, নামেন না। আমি হুঙ্কার দিয়ে উঠলাম, চুপ বেটা, ফাজি, এক চট দিয়ে চোয়াল ভেঙে দিব। আমাকে চিনিস? চিনিস আমাকে? ড্রাইভারের চোখ মুখ শুকিয়ে গেল। বড় লোকের ড্রাইভার এবং দারোয়ান এরা খুব ভীতু প্রকৃতির হয়। সামান্য ধমকাধমকিতে এদের পিলে চমকে যায়।
আমার কাঁধে একটা শান্তিনিকেতনী ব্যাগ। অত্যন্ত গম্ভীর ভঙ্গিতে ব্যাগে হাত ঢুকিয়ে ছোট্ট নোট বইটা চেপে ধরলাম। ভাবটা এরকম যেন কোনো ভয়াবহ অস্ত্র আমার হাতে। আমি ড্রাইভারের দিকে তাকিয়ে শীতল গলায় বললাম, হ্যাঁ বেটা, গাড়ি স্টার্ট দে, আজ আমি তোর বাপের নাম বলে দেব। ড্রাইভার সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট দিল। সেই ব্যাটা দেখছি ভিতর জম, বারবার আমার ব্যাগটার দিকে তাকাচ্ছে। আমি বললাম, সামনের দিকে তাকায় গাড়ি চালা, হারন দে না, অ্যাক্সিডেন্ট করবি। আমি এবার পেছনের দিকে তাকালাম, কড়া গলায় বললাম, আদর করে গাড়িতে তুলে পথে নামিয়ে দেয়া এটা কোন ধরনের ভদ্রতা? ভদ্রমহিলা বা তার মেয়ে দুজনের কেউই কোনো কথা বলল না। ভয় শুধু ড্রাইভার একা পায়নি, এরা দুজনও পেয়েছে। মেয়েটাকে শুরুতে তেমন সুন্দর মনে হয়নি, এখন দেখতে বেশ ভালো লাগছে। গাড়ি চড়া মেয়েগুলো সবসময় এত সুন্দর হয় কেন? তবে এই মেয়েটার গায়ের রং আর একটু কম ফর্সা হলে ভালো হতো। চোখ অবশ্য সুন্দর, এমন হতে পারে ভয় পাওয়ার জন্য সুন্দর লাগছে। ভীত হরিণীর চোখ যেমন সুন্দর হয়, ভীত তরুণীর চোখও বোধহয় সুন্দর হয়। ভয় পেলেই হয়তোবা চোখ সুন্দর হয়ে যায়। আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, গাড়িতে খানিকটা ঘুরবো, জাস্ট ইউনিভার্সিটি এলাকা একটা চক্কর দিয়ে তারপর দেবো ফার্মগেট। কেউ কোনো কথা বলল না। আমি বললাম, গাড়িতে কোনো গান শোনার ব্যবস্থা নেই? ড্রাইভার, ক্যাসেট দাও তো। ড্রাইভার ক্যাসেট চালু করে দিল। ভেবেছিলাম কোনো ইংরেজি গান বোধহয় বাজবে, তা না, নজরুল গীতি, হায় মদিনাবাসী প্রেমে ধরো হাত নমো, ডক্টর অঞ্জলি ঘোষের গাওয়া। এই গানটা আমার পছন্দ, রূপাদের বাসে শুনেছি। গানটায় আলাদা এক ধরনের মজা আছে, কেমন যেন কাওয়ালি কাওয়ালি ভাব। গাড়ি আচমকা ব্রেক কষে থেমে গেল। আমি কিছু বোঝার আগেই ড্রাইভার হুট করে নেমে গেল। তাকে যতটা নির্বোধ মনে করা হয়েছিল, দেখা যাচ্ছে সে ততটা নির্বোধ নয়। সে গাড়ি থামিয়েছে মোটরসাইকেলে বসে থাকা একজন পুলিশ সার্জেন্টের গা ঘেঁষে। চোখ বড় বড় করে কিসব বলছে। অঞ্জলি ঘোষের গানের কারণে তার কথা বোঝা যাচ্ছে না। পুলিশ সার্জেন্ট আমার কাছে এসে বলল, নামুন তো। আমি নামলাম। দেখি ব্যাগে কি আছে। আমি দেখালাম, একটা নোট বই, দুটো বল পয়েন্ট, শীষ ভানো পেন্সিল, 5 টাকা দিয়ে কেনা এক প্যাকেট চিপস। পুলিশ সার্জেন্ট ভদ্রমহিলার দিকে তাকিয়ে বললেন, আপনি কি এর বিরুদ্ধে কোনো ফর্মাল কমপ্লেন করতে চান? ভদ্রমহিলা তার মেয়ের দিকে তাকালেন। মেয়েটি বলল, অবশ্যই চাই, আমি জাস্টিস এম সুভান সাহেবের মেয়ে। এই লোক আমাদের ভয় দেখাচ্ছিল, মাস্তানি করছিল। আপনাদের কমপ্লেন থানায় করতে হবে, রমনা থানায় চলে যান। এখন তো যেতে পারবো না, এখন আমরা একটা কাজে যাচ্ছি। কাজ সেরে আসুন, আমি একে রমনা থানায় হ্যান্ড ওভার করে দেব। আসামির নাম জানেন তো? না। পুলিশ সার্জেন্ট আমার দিকে তাকিয়ে বলল, এই তোর নাম কি? আমি স্তম্ভিত হয়ে গেলাম। সে শুরুতে আমাকে আপনি বলছে, এখন সুন্দর একটা মেয়ের সামনে তুই করে বলছে। এই তোর নাম বল। আমি উদাস গলায় বললাম, আমার নাম টুটুল। পুলিশ সার্জেন্ট ভদ্রমহিলার দিকে তাকিয়ে বলল, ভুল নাম দিচ্ছে। যাই হোক, এই নামে বুকিং হবে। হারামজাদারা ইদানিং শেয়ানা হয়েছে, কিছুতেই কারেক্ট নাম বলবে না, ঠিকানা তো বলবেই না। বিশাল কালো গাড়ি পুশ করে বের হয়ে গেল। ফার্মগেটে যাওয়া আমার বিশেষ দরকার। ইন্দিরা রোডে আমার বড় ফুপুর বাসায় দুপুরে খাওয়ার কথা। সেই খাওয়া মাথায় উঠল। সার্জেন্ট আমাকে ছাড়বে না, রমনা থানায় চালান করবে। বলাই বাহুল্য, জাস্টিসের নাম শুনেছে, বড় কারোর নাম শুনলে এদের হুঁশ থাকে না। আমি এক প্যাকেট সিগারেট কিনে ফেললাম। হাজতে থাকতে হলে সঙ্গে সিগারেট থাকা ভালো। আমার ধারণা ছিল সার্জেন্ট তার মোটরসাইকেলের পেছনে আমাকে বসিয়ে থানায় নিয়ে যাবে। তা করল না। আজকাল পুলিশ খুব আধুনিক হয়েছে। পকেট থেকে ওয়াকি টকি বের করে কি বলতেই যে বেশি উপস্থিত, অবিকল হিন্দি মুভি। সম্পূর্ণ নিজের বোকামিতে দাওয়াত খাবার বদলে থানায় যাচ্ছি। মেজাজ খারাপ হওয়ার কথা, আশ্চর্যের ব্যাপার, খারাপ হচ্ছে না, বরং মজা লাগছে। অঞ্জলি ঘোষের গানের পুরোটা শোনা হলো না, এই জন্য অবশ্যই আফসোস হচ্ছে। হায় মদিনাবাসী বলে চমৎকার টান দিচ্ছিল। থানার ওসি সাহেবের চেহারা বেশ ভালো, মেজাজও বেশ ভালো। চেইন স্মোকার, ক্রমাগত ব্যানসন হেজেস টেনে যাচ্ছে। বাজারে এখন 70 টাকা করে প্যাকেট যাচ্ছে। দিনে 3 প্যাকেট হলে মাসে কত হয়? 210 গুণ 30, 6300। একজন ওসি সাহেব বেতন পান কত? এক ফাঁকে জেনে নিতে হবে। ওসি সাহেবেরা শুরুতে প্রশ্ন করেন ভাব বাচ্চে। শুরুর কয়েকটি প্রশ্নে জেনে নিতে চেষ্টা করেন আসামি কোন ধরনের সামাজিক অবস্থায় আছে। তার উপর নির্ভর করে আপনি, তুই বা তুমি ব্যবহৃত হয়। কি নাম? চৌধুরী খালেকুজ্জামান, ডাকনাম টুটুল। কি করা হয়? সাংবাদিকতা করি। কোন পত্রিকায়? বিশেষ কোনো পত্রিকার সঙ্গে জড়িত নই, ফ্রিল্যান্স সাংবাদিকতা, যেখানে সুযোগ পাই ঢুকে পড়ি। টুটুল চৌধুরীর নামে লেখা ছাপা হয়, হয়তো আপনার চোখে পড়েছে। পুলিশের উপর একটা ফিচার করেছিলাম। কি ফিচার?
ফিচারের শিরোনাম হচ্ছে একজন পুলিশ সার্জেন্টের দিনরাত্রি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করতে হয় তাই ছিল বিষয়। অবশ্য এক ফাঁকে খুব ড্যামেজিং কয়েকটা লাইন ঢুকিয়ে দিয়েছিলাম। যেমন বলেছিলাম এই পুলিশ সার্জেন্ট তার একটি কর্মমুখর দিনে 3 প্যাকেট বেনসন অ্যান্ড হেজেস পান করে। তিনি জানিয়েছেন টেনশন দূর করতে এটা তার প্রয়োজন। অবশ্যই তিনি টেনশনের জীবনযাপন করেন। এই বাজারে দিনে 3 প্যাকেট করে বেনসন খেলে মাসে 6,300 টাকা প্রয়োজন। আমার প্রশ্ন, তার বেতন কত? ওসি সাহেব ভুরু কুচকে আমার দিকে তাকালেন। আমি হাসি মুখে বললাম, হ্যাঁ, তবে শেষের লাইনটি এটা ছাপা হয়নি। এডিটর সাহেব কেটে দিয়েছিলেন। পুলিশের বিরুদ্ধে কেউ কিছু ছাপতে চায় না। ওসি সাহেব শুকনো গলায় বললেন, আপনার বিরুদ্ধে অভিযোগ কি? আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, আপনি করে বলছে। সামাজিক স্বীকৃতি পাওয়া গেল, এখন চাইলে এক কাপ চাও চলে আসতে পারে। পুলিশেরা উচ্চদরের আসামিদের ভালো খাতির করে, চা সিগারেট খাওয়ায়। আপনি প্রশ্নের জবাব দিচ্ছেন না। আপনার বিরুদ্ধে অভিযোগ কি? অভিযোগ যে কি আপনি নিজেই জানি না। ওরা অভিযোগ করলে তারপর জানা যাবে। নারী অপহরণের অভিযোগ হতে পারে। নারী অপহরণ? জি, জাস্টিস সাহেবের স্ত্রী এবং কন্যাকে নিয়ে ওদের গাড়িতেই পালাতে চেষ্টা করেছিলাম। মাছের তেলে মাছ ভাজা বলতে পারেন। ওসি সাহেব থমথমে গালে বললেন, আপনি কি আমার সঙ্গে রসিকতা করার চেষ্টা করছেন? দয়া করে করবেন না। আমি আপনার চেয়েও বেশি রসিক, কাজেই অসুবিধা হবে। জি আচ্ছা, রসিকতা করব না। আপনি কোনার দিকে ওই বেঞ্চিতে বসে থাকুন। হাজতে পাঠাচ্ছেন না? ফাইনাল অভিযোগ আসুক, তারপর পাঠাবো। হাজত তো পালিয়ে যাচ্ছে না। এক কাপ চা কি পেতে পারে? এটা কোনো রেস্টুরেন্ট না। ওসি সাহেব গম্ভীর মুখে আমার ব্যাগের জিনিসপত্র দেখতে লাগলেন। নোটবইয়ের পাতা উল্টাচ্ছেন। আমি বললাম, ওটা আমার কবিতার খাতা, মাঝে মধ্যে কবিতা লিখি। তার মুখের কাঠিন্যতাতে একটু কমল না। কবি শুনে মেয়েরা খানিকটা দ্রবীভূত হয়, পুলিশ কখনো হয় না। পুলিশের সঙ্গে কবিতার নিশ্চয়ই বড় ধরনের কোনো বিরোধ আছে। চুপচাপ বসে থাকা অনেকের জন্যই কষ্টকর, আমার জন্য ডাল ভাত। শুধু হেলান্দাবের একটু জায়গা পেলে আরাম করে শরীরটা ছেড়ে দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি। বেঞ্চিতে হেলান্দার ব্যবস্থা থাকে না বলে একটু অসুবিধা হচ্ছে, তবে সেই অসুবিধা অসহনীয় নয়। এরকম পরিস্থিতিতে আমি আমার নদীটা বের করে ফেলি, তখন অসুবিধা হয় না। নদী বের করার ব্যাপারটা সম্ভবত আপনাদের কাছে পরিষ্কার হয়নি, একটু ব্যাখ্যা করলে পরিষ্কার হবে। ছোটবেলার কথা, ক্লাস 6-এ পড়ি। জিওগ্রাফি পড়ান নফিস স্যার। তিনি ক্লাসে ঢুকলে চেয়ার টেবিলগুলো পর্যন্ত ভয়ে কাঁপে। স্যার মানুষটা ছোটখাটো, কিন্তু হাতের থাবাটা বিশাল। আমাদের ধারণা, ছাত্রদের গালে চর বসাবার জন্য আল্লাপাক স্পেশালভাবে স্যারের এই হাত তৈরি করে দিয়েছেন। স্যারের চরেরও নানা নাম ছিল, রামচর, শ্যামচর, যদুচর, মধুচর। এর মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে রামচর, আর সবচেয়ে নরমটা হচ্ছে মধুচর। স্যার সেদিন পড়াচ্ছেন বাংলাদেশের নদ নদী। ক্লাসে ঢুকেই আমার দিকে আঙুল বাড়িয়ে বললেন, এই, একটা নদীর নাম বলতো, চট করে বল। মফিজ স্যার কোনো প্রশ্ন করলে কিছুক্ষণের জন্য আমার মাথাটা পুরোপুরি ফাঁকা হয়ে যায়। কান ভোঁ পড়তে থাকে। মনে হয় মাথার খুলির ভেতর জমে থাকে কিছু বাতাস কানের পর্দা ফাটিয়ে বের করা হচ্ছে। কি ব্যাপার, চুপ করে আছিস কেন? নাম বল। আমি ক্ষীণ স্বরে বললাম, আড়িয়াল খা। স্যার এসে প্রচণ্ড একটা চর বসিয়ে দিলেন, খুব সম্ভবত রামচর। হুঙ্কার দিয়ে বললেন, এত সুন্দর সুন্দর নাম থাকতে তোর মনে এলো আড়িয়াল খা? সবসময় ফাজলামি। কান ধরে দাঁড়িয়ে থাক। আমি কানে ধরে সারাটা ক্লাস দাঁড়িয়ে রইলাম। ঘন্টা পর আর মিনিট 5 আগে পড়ানো শেষ করে স্যার চেয়ারে গিয়ে বসলেন। আমার দিকে তাকিয়ে বললেন, কাছে আয়। আরেকটা চর খাবার জন্য আমি ভয়ে ভয়ে স্যারের কাছে এগিয়ে গেলাম। তিনি বিষণ্ণ গলায় বললেন, এখনো কান ধরে আছিস কেন? হাত নামা। আমি হাত নামালাম। স্যার ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বললেন, তোকে শাস্তি দেওয়াটা অন্যায় হয়েছে, খুবই অন্যায়। তোকে নদীর নাম বলতে বলেছি, তুই বলেছিস। আয়, আরো কাছে আয়, তোকে আদর করে দিই। স্যার এমন ভঙ্গিতে মাথা এবং পিঠে হাত বোলাতে লাগলেন, আমার চোখে পানি এসে গেল। স্যার বিব্রত গলায় বললেন, আমি তোর কাছ থেকে সুন্দর একটা নদীর নাম শুনতে চেয়েছিলাম, হাঁটতে বললি আড়িয়াল খা। আমার মেজাজটা গেল খারাপ হয়ে। আচ্ছা, এখন সুন্দর একটা নদীর নাম বলতো। আমি শার্টের হাতায় চোখ মুছতে মুছতে বললাম, ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী? এই নাম তো শুনিনি। কোথাকার নদী? জানি না স্যার। এই নামে আসলে কি কোনো নদী আছে? তাও জানি না স্যার। স্যার হালকা গলায় বললেন, আচ্ছা থাক, না থাকলে নেই। এটা হচ্ছে তোর নদী। যা, জায়গায় গিয়ে বস। এমনিতেই তোকে শাস্তি দিয়ে আমার মনটা খারাপ হয়েছে, তুই তো দেখি কেঁদে কেঁদে আমার মন খারাপটা আরো বাড়াচ্ছিস। আর কাঁদিস না। এই ঘটনার প্রায় বছর 3 পর, ক্যান্সারের দীর্ঘদিন রোগভোগের পর মফিজ স্যার মারা যান। মৃত্যু কয়েকদিন আগে। স্যারকে দেখতে গিয়েছি, নোংরা একটা ঘরের নোংরা বিছানায় শুয়ে আছেন।
মানুষ না, যেন কফিন থেকে বের করা মিশরের মমি। স্যার আমাকে দেখে খুব খুশি হলেন, উঁচু গলায় স্ত্রীকে ডাকলেন, ওগো এই ছেলেটাকে দেখে যাও, এই ছেলেটার একটা নদী আছে, নদীর নাম ময়ূরাক্ষী। স্যারের স্ত্রী আমার প্রতি কোনো রকম আগ্রহ দেখালেন না, মুখ ঘুরিয়ে চলে গেলেন। স্যার সেই অনাদর পুষিয়ে দিলেন, দুর্বল হাতে টেনে তার পাশে বসালেন, বললেন, তোর নদীটা কেমন বলতো? আমি নিচু গলায় বললাম, আমি স্যার কিছু জানি না, দেখিনি কখনো। তবু বল শুনি, বানিয়ে বানিয়ে বল। আমি লাজুক গলায় বললাম, নদীটা খুব সুন্দর। আরে গাধা, নদী তো সুন্দর হবেই, অসুন্দর নদী বলে কিছু নেই, আরো কিছু বল। আমি বলার মতো কিছু পেলাম না, চুপচাপ বসে রইলাম। স্যার যেদিন মারা যান সেই রাত্রিতে আমি প্রথম ময়ূরাক্ষী স্বপ্নে দেখি। ছোট্ট একটা নদী, তার পানি কাচের মতো স্বচ্ছ, নিচের বালিগুলি পর্যন্ত স্পষ্ট দেখা যায়। নদীর দুধারে দুর্বা ঘাসগুলো কি সবুজ, কি কোমল। নদীর ওই পারে বিশাল ছায়াময় একটা পাকুড় গাছ, সেই গাছে বিষণ্ণ গলায় একটা ঘুঘু ডাকছে। সে ডাকে এক ধরনের কান্না মিশে আছে। নদীর ধার ঘেঁষে পানি ছিটাতে ছিটাতে ডোরা কাটা সবুজ শাড়ি পরে একটা মেয়ে ছুটে যাচ্ছে। আমি শুধু এক ঝলক তার মুখটা দেখতে পেলাম। স্বপ্নের মধ্যেই তাকে খুব চেনা, খুব আপন মনে হলো, যেন কত দীর্ঘ শতাব্দী এই মেয়েটির সঙ্গে কাটিয়েছি। ময়ূরাক্ষী নদীকে আমি একবারই স্বপ্নে দেখি। নদীটা আমার মনের ভেতর পুরোপুরি গাঁথা হয়ে যায়। এরপর অবাক হয়ে লক্ষ্য করি, কোথাও বসে একটু চেষ্টা করলে নদীটা আমি দেখতে পাই। তার জন্য আমাকে কোনো কষ্ট করতে হয় না, চোখ বন্ধ করতে হয় না, কিছু না। একবার নদীটা বের করে আনতে পারলে সময় কাটানো কোনো সমস্যা নয়। ঘন্টার পর ঘন্টা আমি নদীর তীরে হাঁটি, নদীর হিমশীতল জলে পা ডুবিয়ে বসি, শরীর জুড়িয়ে যায়, ঘুঘুর ডাকে চোখ ভিজে ওঠে। ঘুমাচ্ছেন নাকি? আমি চোখ মেললাম, চারদিকে অন্ধকার। আরে সর্বনাশ, এতক্ষণ পার করেছি। ওসি সাহেব বললেন, যান, চলে যান। জাস্টিস সাহেবের বাসা থেকে টেলিফোন করেছিল, ওর এখন আর চার্জ আসবে না, ইউ আর ফ্রি টু গো। জাস্টিস সাহেব নিজেই টেলিফোন করেছিলেন? না, তার মেয়ে। মেয়েটা কি বলল, দয়া করে বলবেন? বলল ধমক ধমক দিয়ে ছেড়ে দিতে। তাহলে দয়া করে ধমক ধমক দিন, তারপর যাই। ওসি সাহেব হেসে ফেললেন। পুলিশের যে একেবারেই রসবোধ নেই সেটা ঠিক নয়। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, মেয়েটা কি তার নাম আপনাকে বলেছে? হ্যাঁ বলেছে, মীরা বা মিরু, এই জাতীয় কিছু। আপনি কি নিশ্চিত যে সে জাস্টিস এম সোভান সাহেবের মেয়ে? অন্য কেউ তো হতে পারে। আপনি একটা উড়ো টেলিফোন কল পেয়ে আমাকে ছেড়ে দিলেন, তারপর জাস্টিস সাহেব আপনাকে ধরলেন, আইনের প্যাচে ফেলে অবস্থা কাহিল করে দেবেন। ভাই আপনি জানতো। আর শুনেন, একটা উপদেশ দেই, পুলিশের সঙ্গে এত মিথ্যা কথা বলবেন না। মিথ্যা বলবেন ভালো মানুষদের কাছে, যা বলবেন তাই তারা বিশ্বাস করবে। পুলিশ কোনো কিছুই বিশ্বাস করে না, খোঁজখবর করে। আপনি আমার সম্পর্কে খোঁজখবর নিয়েছেন? হ্যাঁ, সংবাদপত্রের অফিসগুলিতে খোঁজ নিয়েছি, জেনেছি টুটুল চৌধুরী নামে কোনো ফ্রিল্যান্স সাংবাদিক নেই। আপনি কি আমার মুচলেখা ফুচলেখা কিছু নেবেন না? না, দয়া করে এখন বিদায় হন। আপনারা গাড়ি করে আমাকে নিয়ে এসেছিলেন, আমি কি আশা করতে পারি না আবার গাড়ি করে নামিয়ে আসবেন? কোথায় যাবেন? ফার্মগেট। চলুন, নামিয়ে দেব। আমি হাসি মুখে বললাম, আপনার এই ভদ্রতার কারণে কোনো একদিন হয়তো আমি আপনাকে ময়ূরাক্ষীর তীরে নিমন্ত্রণ করব। ওসি সাহেব বিস্মিত হয়ে বললেন, আপনি কি বললেন বুঝতে পারলাম না। খইটা বাদ দিন, সবকিছু বুঝে ফেললে তো মুশকিল। ভালো কথা, আপনি ডেইলি কয় প্যাকেট সিগারেট খান তা কি জানতে পারি? ওসি সাহেব বললেন, আপনি যোগটা তো ভালো তাদের আছেন, 2 থেকে 2.5 প্যাকেট লাগে। বরফপুর বাসায় দুপুরে যাবার কথা, উপস্থিত হলাম রাত 8টায়। কেউ অবাক হলো না। ফুপুর বড় ছেলে বাদল আমাকে দেখে উল্লসিত গলায় বলল, হিমুদা এসেছ? থ্যাঙ্কস, অনেক কথা আছে, আজ থাকবে কিন্তু, আই নিড ইউর হেল্প। বাদল এবার ইন্টারমিডিয়েট দেবে, এর আগেও 3বার দিয়েছে। সে পড়াশোনায় খুবই ভালো, এসএসসিতে বেশ কয়েকটা লেটার এবং স্টার মার্কস পেয়েছে। সমস্যা হয়েছে ইন্টারমিডিয়েটে, পরীক্ষা শেষ পর্যন্ত দিতে পারে না। মাঝামাঝি জায়গায় তার এক ধরনের নার্ভাস ব্রেকডাউন হয়। তার কাছে মনে হয় পরীক্ষার হল হঠাৎ ছোট হতে শুরু করে। ঘরটা ছোট হয়, পরীক্ষার্থীরাও ছোট হয়, চেয়ার টেবিল সব ছোট হতে থাকে। তখন সে ভয়ে চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে আসে। বাইরে আসা মাত্রই দেখে সব স্বাভাবিক। তারপর আর সে পরীক্ষার হলে ঢোকে না, চোখ মুছতে মুছতে বাড়ি চলে আসে। দ্বিতীয়বার পরীক্ষা দেবার সময় অনেক ডাক্তার দেখানো হলো, ওষুধপত্র খাওয়ানো হলো, সেবারও একই অবস্থা। এখন আবার পরীক্ষা দেবে। এবারে ডাক্তারের সঙ্গে যুক্ত হয়েছে পীর ফকির। বাদলের গলায়, হাতে, কোমরে নানা মাপের তাবিজ চলছে। এর মধ্যে একটা তাবিজ নাকি জিনকে দিয়ে কোকাফনগর থেকে আনানো। কোকাফনগরীতে নাকি জিন এবং পরীরা থাকে। আমার বড় ফুপা ঘোর নাস্তিক ধরনের মানুষ এবং বেশ ভালো ডাক্তার।
তিনিও কিছু বলছেন না। বাদলুরি দেখি আমার মতো অবস্থা, দাড়ি গোফ গজিয়ে হুলস্থুল, লম্বা লম্বা চুল। সে খুশি খুশি গলায় বলল, হিমুদা, আমি পড়াশোনা করছি, খাওয়া দাওয়া শেষ করে আমার ঘরে চলে আসবে। পড়াশোনা কেমন হচ্ছে? হেভি হচ্ছে। একই জিনিস ৩-৪ বছর ধরে পড়ছি তো, একেবারে ঝাড়া ঝাড়া হয়ে গেছে। হিমু ভাই, তুমি এরকম ডার্ক হলুদ পাঞ্জাবি কোথায় পেলে? দাউসিয়ায়। ফাইন দেখাচ্ছে, সন্ন্যাসী সন্ন্যাসী লাগছে। সন্ন্যাসী উপগুপ্ত, মথুরাপুরীর প্রাচীরের নিচে একদা ছিলেন সুপ্ত। যা পড়াশোনা কর, আমি আসছি। কি আর পড়াশোনা করব, সব তো ভাজা ভাজা। তবু আরেকবার ভেজে ফেল, কড়া ভাজা হবে। বাদল শব্দ করে হাসল, সেই হাসি হেঁচকির মতো চলতেই থাকল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। সেই ছেলের অবস্থা দেখে দিন দিন খারাপ হচ্ছে, এতক্ষণ ধরে কেউ হাসে। থুপু গম্ভীর মুখে খাবার এগিয়ে নিচ্ছেন। মনে হচ্ছে দুপুরে প্রচুর আয়োজন ছিল, সেসব গরম করে দেওয়া হচ্ছে। পোলাওয়ে টকটক গন্ধ, নষ্ট হয়ে গেছে কিনা কে জানে। আমার পেটে অবশ্যই সবই হজম হয়ে যায়। পোলাওটা মনে হচ্ছে হবে না, কষ্ট দেবে। ফুপু বললেন, রোজ আরেক পিস দেব? দাও। এত খাবার দাবারের আয়োজন কি জন্য একবার জিজ্ঞেস করলি না? আমি খাওয়া বন্ধ করে বললাম, কি জন্য? আত্মীয় স্বজন যখন কোনো উপলক্ষে খেতে ডাকে, তখন জিজ্ঞেস করতে হয় উপলক্ষটা কি। যখন আসতে বলে তখন আসতে হয়। একটা ঝামেলা আটকে পড়েছিলাম। উপলক্ষটা কি? রিঙ্কি বিয়ের কথা পাকা হলো। বাহ, ভালোই তো। প্রভু গম্ভীর হয়ে গেলেন। আমি খেয়েই যাচ্ছি। টক গন্ধ পোলাও এত খাওয়া ঠিক হচ্ছে না, সেটা বুঝতে পারছি, কিন্তু নিজেকে সামলাতে পারছি না। যা হবার হবে। ফুপু শীতল গলায় বললেন, একবার তো জিজ্ঞেস করলেন না কার সঙ্গে বিয়ে, কি সমাচার? তোমরা নিশ্চয়ই দেখে শুনে ভালো বিয়ে দিচ্ছ। তুই একবার জিজ্ঞেস করবি না? তোর কোনো কৌতূহল নেই? আরে কি বলে কৌতূহল নেই? আসলে এত ক্ষুধার্ত যে কোনো দিকে মন দিতে পারছি না। দুপুরে খাওয়া হয়নি। ছেলে কি করে? মেরিন ইঞ্জিনিয়ার। বলো কি? তাহলে তো মালদার পার্টি। ফুপু রাগী গলায় বললেন, ছোট লোকের মতো কথা বলবি না তো। মালদার পার্টি আবার কি? পয়সাওয়ালা পার্টি, এই বলছি। হ্যাঁ, টাকা পয়সা ভালোই আছে। শর্ট না তো? আমার কেন জানি মনে হতো একটা শর্ট টাইপ ছেলের সঙ্গে রিঙ্কি বিয়ে হবে। ছেলের হাইট কত? ফুপুর মুখটা কালো হয়ে গেল। তিনি নিচু গলায় বললেন, হাইট একটু কম, উঁচু জুতা পরলে বোঝা যায় না। বোঝা না গেলে তো কোনো সমস্যাই নেই। এছাড়া বেটে লোক খুব ইন্টেলিজেন্ট হয়। লম্বা যত হয় বুদ্ধি তত কমতে থাকে। আমি এখন পর্যন্ত কোনো বুদ্ধিমান লম্বা মানুষ দেখিনি, সত্যি বলছি। ফুপুর মুখ আরো অন্ধকার হয়ে গেল। তখন মনে পড়ল, কি সর্বনাশ, ফুপা নিজেই বিরাট লম্বা, প্রায় 6 ফুট। আজ দেখে একের পর এক ঝামেলা বাঁধিয়ে যাচ্ছি। তুই যাবার আগে তোর ফুপার সঙ্গে কথা বলে যাবি। তোর সঙ্গে নাকি কি জরুরি কথা আছে। নো প্রবলেম। আর রিমকির সঙ্গে কথা বলার সময় জামের লম্বা কি বেটে, এই জাতীয় কোনো কথাই বলবি না। বেটে লোকেরা যে জ্ঞানী হয় এই কথাটা কাজে করে বলবো? তোর কিছুই বলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, ঠান্ডা পেপসি টেপসি থাকতে দাও। তোমরা তো কেউ পান খাও না, কাউকে যে 3টা পান আনো তো। রিমকির সঙ্গে দেখা করতে গেলাম। এই মেয়ে 9-10-এ পড়ার সময় রোগাভোগা ছিল, এখন দিন দিনই মোটা হচ্ছে। আজ অবশ্য সেরকম মোটা লাগছে না, ভালোই লাগছে। মনে হচ্ছে এর চেয়ে কম মোটা হলে তাকে মানাতো না। কিরে, ক্লাস অনেকটা বড়জোর করে ফেললি, কংগ্রেচুলেশন। রিমকি অসম্ভব খুশি হলো। অবশ্য প্রায় সঙ্গে সঙ্গে ঠোঁট তুলতে বলল, ক্লাস 1 বড় না ছাই, ক্লাস 3 হবে বড়জোর। মেয়েদের আমি কখনো খুশি হলে সেই খুশি প্রকাশ করতে দেখিনি। একবার একটা মেয়ের সঙ্গে কথা হয়েছিল, সেই ইন্টারমিডিয়েটে ছেলে মেয়ে সবার মধ্যে ফার্স্ট হয়েছে। আমি বললাম, কি খুকি, খুশি তো? সে ঠোঁট তুলতে বলল, হুম, বাংলা সেকেন্ড পেপারে যা কম নাম্বার পেয়েছি জানেন, মার্কশিট দেখে কেঁদেছি। রিমকিরও সেই অবস্থা। খুশিতে মুখ ঝলমল করছে, অথচ মুখে বলছে ক্লাস 3। হিমু ভাই, ও কিন্তু দারুণ শর্ট, মনে হয় কলিং বেল হাত দিয়ে নাগাল পাবে না। আমি অত্যন্ত খুশি হবার ভঙ্গি করলাম, খুশি গালে বললাম, তাহলে তো তুই লাকি। ভাগ্যবতী মেয়েদের বর খাটো হয়, খনার বচনে আছে। যাও। সত্যি, খনা বলেছেন, খাটো গাছের পেয়ারা ভালো, খাটো স্বামীর মন। তারপর আর কি কি যেন আছে। বানিয়ে বানিয়ে কি যে মিথ্যা কথা বলো তুমি। এই ছড়াটা এক্ষুনি বানালে, তাই না? হুম। কেন বানালে বলো তো? তোকে খুশি করবার জন্য। খুশি করার দরকার নেই, আমি এমনিতেই খুশি। সেটা তোর মুখ দেখেই বুঝতে পারছি। বর পছন্দ হয়েছে? হ্যাঁ, তবে খুব বিরক্ত করছে। বিরক্ত করছে মানে? আজই মাত্র কথাবার্তা ফাইনাল হলো, এর মধ্যে 3বার টেলিফোন করেছে। আবার বলেছে রাত 11টার সময় আবার করবে। লজ্জা লাগে না? তার উপর টেলিফোন বাবার ঘরে। বাবা সন্ধ্যা থেকে তার ঘরে বসে আছে,
আমি কি বাবার সামনে তার সঙ্গে কথা বলবো? লম্বা তার আছে, তুই টেলিফোন তোর ঘরে নিয়ে আয়। আমি কি করে আনবো? আমার লজ্জা লাগে না? আচ্ছা যা, আমি এনে দিচ্ছি। পরে কিন্তু ইনি তুমি ঠাট্টা করতে পারবে না। আমি তোমাকে আনতে বলিনি, তুমি নিজ থেকে আনতে চেয়েছো। তা তো বটেই। ওই ভদ্রলোক টেলিফোনে কি বলে রে? কি আর বলবে, কিচ্ছু বলে না। আহা বল না শুনি। তুমি বড় যন্ত্রণা করো, আমি কিছু বলতে তুলতে পারবো না। রিঙ্কি লজ্জায় লাল নীল হতে লাগলো। মনে হচ্ছে সে তার জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটাচ্ছে। বড় ভালো লাগছে তার দিকে তাকিয়ে থাকতে। রিঙ্কির সঙ্গে আরো কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল, থাকা গেল না। ফুপা ডেকে পাঠালেন। ফুপার ঘর অন্ধকার, 0 পাওয়ার একটা বাতি জ্বলছে। লক্ষণ সুবিধার না। ফুপার মাঝে মাঝে মদ্যপানের অভ্যাস আছে। এই কাজটা বেশিরভাগ সময় বাইরেই সারেন। বাসায় ফুপুর জন্য তেমন সুযোগ পান না। ফুপুর শাসন বেশ কঠিন। হঠাৎ হঠাৎ কোনো বিশেষ উপলক্ষে বাসায় মদ্যপানের অনুমতি পান। আজ পেয়েছেন বলে মনে হচ্ছে। মদ্যপান করছে এরকম মানুষের সঙ্গে কথাবার্তা খুব সাবধানে বলতে হয়, কারণ তাদের মুড, মদের পরিমাণ এবং কতক্ষণ ধরে মদ্যপান করা হচ্ছে তার উপর নির্ভর করে। ফুপার তরল অবস্থায় তার সঙ্গে আমার কথাবার্তা বিশেষ হয়নি। কাজেই তরল অবস্থায় তার মেজাজ মর্জি কেমন থাকে তা জানি না। ফুপা আসবো? হিমু, এসো, দরজা ভিড়ে দাও, তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে। বসো, সামনের চেয়ারতে বসো। আমি বসলাম। তিনি গ্লাস দেখিয়ে বললেন, আশা করি এইসব ব্যাপারে তোমার কোনো প্রেজুডিস নেই। জি না। তারপর বলো, কেমন আছো? ভালো। জি। রিঙ্কির বিয়ে ঠিক হয়ে গেলে শুনেছি বোধ হয়। জি। ছেলে ভালো, তবে খুবই খাটো। আমাদের সঙ্গে এরকম একটা ছেলে পড়তো, তার নাম ছিল স্ক্রু। এই ছেলেদের তো নিশ্চয়ই নাম টাম কিছু আছে এরকম। বেটে ছেলেদের নাম সাধারণত স্ক্রু হয় কিংবা বল্টু। আমি চুপ করে রইলাম। ফুপাকে নেশায় ধরেছে বলে মনে হচ্ছে। না ধরলে নিজের জামাই সম্পর্কে এ ধরনের কথা বলতে পারতেন না। আপনার ছেলে পছন্দ হয়নি? আরে পছন্দ হবে কি, মার্বেল সাইজের একটা ছেলে। পছন্দ হয়নি তো বিয়েতে মত দিলেন কেন? আমার মতামতের প্রশ্নই উঠছে না। আমি হচ্ছি এই সংসারে টাকা গণনার মেশিন, এর বেশি কিছু না। আমি কি বলছি না বলছি তা কেউ জানতে চায় না। তারপরে বলতাম, কিন্তু দেখি মেয়ে এবং মেয়ের মা দুজনেই খুশিতে বাকবাকুন। তার গ্লাস খালি হয়ে গিয়েছিল। তিনি আরো খানিকটা ঢাললেন। আমি তাকিয়ে আছি দেখে বললেন, এটা পঞ্চম পেগ। আমার লিমিট হচ্ছে 7। 7-এর পর লজিক এলোমেলো হয়ে যায়, 7-এর আগে কিছুই হয় না। আমি বললাম, ফুপা 1 মিনিট, আমি টেলিফোনটা রিঙ্কি ধরে দিয়ে আসি, ও কোথায় যেন টেলিফোন করবে। ফুপা মুখ বিকৃত করে বললেন, কোথায় করবে বুঝতে পারছো না? ওই মার্বেলের কাছে করবে। টেলিফোন করে করে অস্থির করে তুলল। আমি রিঙ্কিকে টেলিফোন দিয়ে এসে বললাম, আপনি কি যেন জরুরি কথা বলবেন? ও হ্যাঁ, জরুরি কথা, বাদল সম্পর্কে। জি বলুন। ও তোমাকে কেমন অনুকরণ করার চেষ্টা করছে সেটা লক্ষ্য করেছো? তুমি তোমার মুখে দাড়ি গোফের চাষ করছো, করো। সেও তোমার পথ ধরেছে। আজ তুমি হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে এসেছো। আমি 1000 টাকা বাজি ধরে রাখতে পারি, কাল দুপুরের মধ্যে সে হলুদ পাঞ্জাবি কিনবে। আমি কি ভুল বললাম? না, ভুল বলেননি। তুমি যদি আজ মাথা কামাও, আমি শিওর বেটা কাল মাথা কামিয়ে ফেলবে। এরকম প্রভাব তুমি কি করে ফেললে তা তুমি আমাকে বলো। ইউ বেটার এক্সপ্লেইন ইট। আমার জানা নেই ফুপা। ভুলটা আমার। ম্যাট্রিক পাশ করে যখন তুমি এলে, আমি ভালো মনে বললাম, আচ্ছা থাকুক, মা বাপ নেই, ছেলে একটা আশ্রয় পাক। তুমি যে এই সর্বনাশ করবে তা তো বুঝিনি। বুঝতে পারলে তখনই ঘাট ধরে বের করে দিতাম। আমি জেনে শুনে কিছু করিনি। তাও ঠিক, জেনে শুনে তুমি কিছুই করনি, আই ডু অ্যাগ্রি। তোমার লাইফস্টাইল তাকে আকর্ষণ করে। তুমি ভ্যাগাবন না, অথচ তুমি ভাব করে তুমি ভ্যাগাবন। জ্যোৎস্না দেখানোর জন্য চন্দ্রা এক জঙ্গলের মধ্যে বাদলকে নিয়ে গেলে, সারা রাত ফেরার নাম নেই। আরে জ্যোৎস্না এখন কি জিনিস যে জঙ্গলে বসে দেখতে হবে, বলো তুমি? তোমার মুখ থেকে শুনতে চাই। শহরের আলোয় জ্যোৎস্না ঠিক বোঝা যায় না। মানলাম তোমার কথা, ভালো কথা। চন্দ্রায় গিয়ে জ্যোৎস্না দেখো। তাই বলে সারা রাত বসে থাকতে হবে? রাত বাড়ার সঙ্গে সঙ্গে জ্যোৎস্না কিভাবে বদলে যায় সেটাও একটা দেখার মতো ব্যাপার। শেষ রাতে পরিবেশ ভৌতিক হয়ে যায়, তাই নাকি? জি। আর তাছাড়া জঙ্গলে একটা আলাদা এফেক্ট আছে। শেষ রাতের দিকে গাছগুলি জীবন্ত হয়ে ওঠে। তোমার কথা বুঝলাম না। গাছগুলো জীবন্ত হয় মানে? গাছ তো সবসময় জীবন্ত। জি না, ওরা জীবন্ত তবে সুপ্ত। খানিকটা জেগে ওঠে পূর্ণিমা রাতে, তাও মধ্যরাতের পর থেকে। জঙ্গলে না গেলে ব্যাপারটা বোঝা যাবে না। আপনি একবার চলুন না, নিজের চোখে দেখবেন। দিন 3 পরে পূর্ণিমা। দিন 3 পরে পূর্ণিমা? জি।
এইসব হিসাব নিকাশ সবসময় তোমার কাছে থাকে? জি, একবার গেলে হয়। বলেই ফুপা গম্ভীর হয়ে গেলেন। চোখ বন্ধ করে খানিকক্ষণ জিম ধরে বসে রইলেন। তারপর বললেন, তুমি আমাকে পর্যন্ত কনভিন্স করে ফেলেছিলে। মনে হচ্ছে তোমার সঙ্গে যাওয়া যেতে পারে। অবশ্যই এটা সম্ভব হয়েছে নেশার ঘুরে থাকার জন্য। তা ঠিক, কিছু মানুষ ধরে নিয়েছে তারা যা ভাবছে তাই ঠিক। তাদের জগৎটাই একমাত্র সত্যি জগৎ। এরা রহস্য খুঁজবে না, স্বপ্ন দেখবে না। চুপ করে তো। আমি চুপ করলাম। ফুপা রাগী গলায় বললেন, তুমি ভ্যাগাবন্ডের মতো ঘুরবে আর ভাববে বিরাট কাজ করে ফেলছো। তুমি যে অসুস্থ এটা তুমি জানো? ডাক্তার হিসেবে বলছি তুমি অসুস্থ। ইউ আর সিক ম্যান। ফুপা, আপনি নিজেও কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, বেশি খাচ্ছেন। আপনি বলছেন আপনার লিমিট 7, আমার ধারণা এখন 9 চলছে। তোমার কাছে সিগারেট আছে? আছে, দাও। তিনি সিগারেট ধরালেন, খুক খুক করে কাশলেন। ফুপাকে আমি কখনো সিগারেট খেতে দেখিনি, তবে মদ্যপানের সঙ্গে সিগারেটের ঘনিষ্ঠ সম্পর্ক আছে এরকম শুনেছি। হেমু, জি। রাস্তায় রাস্তায় ভ্যাগামন্ডের মতো ঘুরে তুমি যদি আনন্দ পাও, তুমি অবশ্য তা করতে পারো, ইটস ইয়োর লাইফ। কিন্তু আমার ছিল তাই করবে, এটা তো হয় না। ও কি তা করছে নাকি? এখনো শুরু করেনি, তবে করবে। 2 বছর তুমি ওর সঙ্গে ছিলে, একই ঘরে ঘুমিয়েছো। এই 2 বছরে তুমি ওর মাথাটা খেয়েছো। তুমি এ বাড়িতে আর আসবে না। জি আচ্ছা, আসবো না। এ বাড়ির ছায়া তুমি মারাবে না। ঠিক আছে। এই বাড়ির ত্রিসীমানায় যদি দেখি তোমাকে, পিটিয়ে তোমার পিঠার ছাল তুলে ফেলবো। আপনার নেশা হয়ে গেছে ফুপা, পিটিয়ে ছাল তোলা যায় না। আপনার লজিক এলোমেলো হয়ে যাচ্ছে। ফুপার সিগারেট নিভে গেছে। সিগারেটে অনভ্যস্ত লোকজন সিগারেটের আগুন বেশিক্ষণ ধরে রাখতে পারে না। আমি আবার তার সিগারেট ধরে দিলাম। ফুপা বললেন, তোমাকে আমি একটা প্রপোজাল দিতে চাই। একসেপ্ট করবে কি করবে না ভেবে দেখো। কি প্রপোজাল? তোমাকে একটা চাকরি জোগাড় করে দিতে চাই। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমার হাতে একটা চাকরি আছে। আহামরি কিছু না, তবে তোমার চলে যাবে। বেতন কত? ঠিক জানি না, 3,000-এর কম হবে না, বেশি হতে পারে। তেমন সুবিধার চাকরি বলে তো মনে হচ্ছে না। ভিক্ষা করে জীবনযাপন করার চেয়ে কি ভালো না? না, ভিক্ষা করে বেঁচে থাকার আলাদা আনন্দ আছে। প্রাচীন ভারতের সাধু সন্ন্যাসীদের সবাই ভিক্ষা করতেন। বাউল সম্প্রদায়ের সাধনের একটা বড় অঙ্গ হচ্ছে ভিক্ষাবৃত্তি। এরা অবশ্য ভিক্ষা বলে না, বলে মাধকরী। আমার কাছে লেকচার ঝাড়বে না। ফোপা, আমি কি তাহলে উঠবো? যাও, ওঠো। শুধু একটা জিনিস বলো, যে ধরনের জীবনযাপন করছো তাতে আনন্দটা কি? যা ইচ্ছে করতে পারে একটা আনন্দ আছে না? যা ইচ্ছে তুমি কি তাই করতে পারবে? অবশ্যই পারবো। বলুন কি করতে হবে? খুন করতে পারবে? কেন পারবো না? খুন করা আসলে খুব সহজ ব্যাপার। সহজ ব্যাপার? অবশ্যই সহজ ব্যাপার। যে কেউ করতে পারে। রোজ কতগুলো খুন হচ্ছে দেখছেন না? খবরের কাগজ খুললেই দেখবেন। আমার তো রোজই একটা দুটো মানুষকে খুন করতে ইচ্ছে করে। হেমু, ইউ আর এ সিক ম্যান। ইউ আর এ সিক ম্যান। আর খাবেন না ফুপা, আপনি মাতাল হয়ে গেছেন। কি করে বুঝলে মাতাল হয়ে গেছি? কি করে বুঝলে? মাতালরা প্রতিটা বাক্য দুবার করে বলে, আপনি তাই বলছেন। আপনি বাথরুমে গিয়ে বমির চেষ্টা করুন, ভালো লাগবে বমি করলে। বলেই আমি চেয়ার ছেড়ে সরে গেলাম। বমির কথা মনে করিয়ে দিয়েছি, কাজী ফুপা এখন হড় হড় করে বমি করবেন। হলো তাই। তিনি চারদিক ভাসিয়ে দিলেন। ওয়াক ওয়াক শব্দে ফুপু ছুটে এলেন। তার সাজানো ঘরের অবস্থা দেখে স্তম্ভিত। ফুপাকে দেখে মনে হচ্ছে তার নাড়ি ভরে উঠতে আসছে। হঠাৎ হয়তো দেখব বমির সঙ্গে পাকস্থলী বের হয়ে আসছে। সেই দৃশ্য খুব একটা সুখকর হবে না। আমি বারান্দায় চলে এলাম। রিমটি ছুটে এসেছে, বাদল এসেছে। ফুপা চিচি করে বলছেন, সুরমা আমি মরে যাচ্ছি। ও সুরমা আমি মরে যাচ্ছি। বমি করতে করতে কোনো মাতাল মারা যায় বলে আমার জানা নেই। কাজে আমি রাস্তায় নেমে এলাম, সিগারেট কেনা দরকার। আকাশে মেঘের আনাগোনা, বৃষ্টি হবে কিনা কে জানে। হলে ভালোই হয়। এই বছর এখনো বৃষ্টিতে ভেজা হয়নি। নবধারা জলে স্নান বাকি আছে। সিগারেটের সঙ্গে জর্দা দেয়া দুটো পান কিনলাম। জর্দার না আমার সবই পুংলিঙ্গে। দাদা জর্দা, বাবা জর্দা, মা জর্দা, খালা জর্দা এখনো বাজারে আসেনি। যদিও মহিলারাই জর্দা বেশি খান। কোন একটা জর্দা কোম্পানিকে এই আইডিয়াটা দিয়ে দেখলে হয়। প্রথমবার ঢোকার সময় ফুপুকে যত গম্ভীর দেখলাম, দ্বিতীয়বার তার চেয়েও বেশি গম্ভীর মনে হচ্ছে। ফুপু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে, কাজের মেয়ে বালতি আর ঝাঁটা হাতে যাচ্ছে। কাজের ছেলেটির হাতে ফিনাইল। ফুপুর কিছুটা সূচিবারের মতো আছে। আজ সারা রাতি বোধ হয় ধোয়াধুয়ি চলবে। ফুপু বললেন, তুই তাহলে আছিস? আমি ভাবলাম চলে গেছিস। পান কিনতে গিয়েছিলাম।
ফুপার অবস্থা কি? অবস্থা কি জিজ্ঞেস করছিস? লজ্জা করে না? তোর সামনে গিলল। আমার টেলিফোন ব্যাধে আছে। একবার টেলিফোনে কারোর সঙ্গে কথা বললে আবার অন্য কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। রূপাদের বাসায় করলাম। রূপার বাবা ধরতেই বললাম, আচ্ছা, এটা কি রেলওয়ে বুকিং? রূপার বাবা বললেন, জি না, আপনার রং নাম্বার হয়েছে। তখন আমি বললাম, জাস্ট 1 মিনিট, রূপা কি জেগে আছে? রূপার বাবার হাই প্রেশার বা এই জাতীয় কিছু বোধহয় আছে। অল্পতেই রেগে গিয়ে এমন হইচই শুরু করেন যে বলেন না। আমার কথাতেও তাই হলো। তিনি চিড়চিড়িয়ে উঠলেন, কে কে এই ছোকরা, তুমি কে? তিনি খুব হইচই করতে লাগলেন। আমি রিসিভার রেখে দিলাম। রূপার বাবা নিশ্চয়ই সবাইকে ডেকে ঘটনা বলবেন। রূপার সঙ্গে সঙ্গে বুঝবে কে টেলিফোন করেছিল। সে হাসবে না রাগ করবে কে জানে। যেখানে রাগ করা উচিত সেখানে সে রাগ করে না, হাসে। আর যেখানে হাসা উচিত সেখানে রাগ করে। আমি 17 রিং করে জাস্টিস এম সুবহানের বাসা চাইলাম। সম্ভব হলে মীরা বা মীরুর সঙ্গেও কথা বলা যাবে। কি বলবো ঠিক করা হলো না। যা মনে আসে তাই বলব। আগে থেকে ভেবেচিন্তে কিছু বলা আমার স্বভাবে নেই। হ্যালো, কে? মীরা? হ্যাঁ, আপনি কে বলছেন? আমার নাম টুটুল। কে? অনেকক্ষণ চুপচাপ কাটল। মনে হচ্ছে মীরা ঘটনার আকস্মিকতায় বিচলিত। আমার মনে হয় কথা বলবে কি বলবে না বুঝতে পারছে না। ভুলে গেছেন ওই যে পুলিশের হাতে তুলে দিলেন? কি করেছিলাম আমি বলেন তো? কোত্থেকে টেলিফোন করছেন? হাসপাতাল থেকে। পুলিশ মেরে আমার অবস্থা কাহিল করে দিয়েছে। রক্তবমি করছিলাম। সে কি কথা? মারবে কেন? পুলিশের হাতে আসামি তুলে দেবেন আর পুলিশ আসামিকে কোলে বসিয়ে মন্ডা খাওয়াবে? আমি তো আপনাদের কোনো ক্ষতিই করিনি। গাড়িতে রেখেছেন, উঠেছি। তাছাড়া আপনারা টুটুল টুটুল করছিলেন। আমার ডাকনাম টুটুল। আপনি কিন্তু বলেছেন আপনার নাম টুটুল নয়। হ্যাঁ বলেছিলাম, কারণ বুঝতে পারছিলাম আপনি অন্য একটা টুটুলকে খুঁজছিলেন, যার কপালে একটা কাটা দাগ। ওপাশে অনেকক্ষণ কোনো কথা শোনা গেল না। অন্ধকারে ঢেল ছুঁড়েছিলাম, মনে হচ্ছে লেগে গেছে। এটা একটা আশ্চর্য ব্যাপার। যা বলি প্রায় সময়ই তা কেমন যেন মিলে যায়। কপালের কাটা দাগের কথাটা হঠাৎ মনে এসেছিল, ভাগ্যিস এসেছিল। হ্যালো, আপনি কোন হাসপাতালে আছেন? কেন, দেখতে আসবেন? বলুন না কোন হাসপাতালে। বাসায় চলে যাচ্ছি। ওরা বুকের এক্সরে করেছে, 2টা স্টিচ দিয়েছে, বলেছে ভর্তি হবার দরকার নেই। আমি এক্ষুনি বাবাকে বলছি, থানায় টেলিফোন করবেন। আমি শব্দ করে হাসলাম। হাসছেন কেন? পুলিশ কখনো মারের কথা স্বীকার করে? কখনো করে না। আচ্ছা রাখি। না না, রাখবেন না প্লিজ, রাখবেন না প্লিজ। আমি টেলিফোন নামিয়ে রাখলাম। ঠিক তখন প্রবল বর্ষণ শুরু হলো। কালবৈশাখী ঝড়। কালবৈশাখী ঝড় সাধারণত চৈত্র মাসেই হয়। ঝড়ের নাম হওয়া উচিত ছিল কাল চৈত্র ঝড়। দেখতে দেখতে অসহ্য গরম চলে গিয়ে চারদিক হিম শীতল হয়ে গেল। নির্ঘাত আশেপাশে কোথাও শিলাবৃষ্টি হচ্ছে। ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজব কি ভিজব না মনস্থির করতে পারছি না। রিঙ্কি বের হয়ে এলো বাবার ঘর থেকে। তাকে কেমন যেন শঙ্কিত মনে হচ্ছে। আমি বললাম, রিঙ্কি, তুই একটু বসার ঘরে যা, কলিং বেল বাজতেই দরজা খুলে দিবি। রিঙ্কি বিস্মিত গলায় বলল, কেন? তোর জন্য একটা সারপ্রাইজ আছে। রিঙ্কি নিচে নামার সঙ্গে সঙ্গে কলিং বেল বাজল। আমার মনটাই অন্যরকম হয়ে গেল। ঝড় বৃষ্টির মধ্যে দেখা হোক দুজনের, দীর্ঘস্থায়ী হোক এই মুহূর্ত। রিঙ্কি দরজা খুলেছে। না জানি তার কেমন লাগছে। আমি বাদলের ঘরে ঢুকে শুয়ে পড়লাম। নদীটাকে আনা যায় কিনা দেখা যাক। যদি আনতে পারি, ওদের দুজনকে কিছুক্ষণের জন্য এই নদী ব্যবহার করতে দেব। হিমু ভাই, তুই কি এখনো জেগে আছিস? হ্যাঁ, রাতে আমার ঘুম হয় না। বলিস কি? ঘুমের ওষুধ খাই, তাতে লাভ হয় না। 10 মিলিগ্রাম করে ফ্রিজিয়াম। আজ খেয়েছিস? না, আজ সারা রাত তোমার সঙ্গে গল্প করব। গল্প করতে ইচ্ছা করছে না, আয় তোকে ঘুম পাড়িয়ে দিই। ঘুমোতে ইচ্ছে করছে না। আজ ঘুমিয়ে থাক, কাল গল্প করব। ঘুম আসবে না। বললাম ঘুম এনে দিচ্ছি, নাকি তুই আমার কথা বিশ্বাস করিস না? কি যে বলো, বিশ্বাস করবো না কেন? তুমি যা বলো তাই হয়। বেশ, তাহলে চোখ বন্ধ কর। করলাম। মনে কর তুই হেঁটে হেঁটে যাচ্ছিস চৈত্র মাসের কড়া রোদ। হাঁটছিস শহরের রাস্তায়। হ্যাঁ, এখন তুই শহর থেকে বেরিয়ে এসেছিস গ্রাম। বিকেল হচ্ছে, সূর্য নরম, রোদে কোনো তেজ নেই, ফুরফুরে বাতাস। তোর শরীর ঠান্ডা হয়ে এসেছে।
হুম। হঠাৎ তোর সামনে একটা নদী পড়ল। নদীতে হাঁটু জল। কি ঠান্ডা পানি, কি পরিষ্কার। আজরা ভরে তুই পানি খাচ্ছিস। ঘুমে তোর চোখ জড়িয়ে আসছে, ইচ্ছে করছে নদীর মধ্যে শুয়ে পড়তে। হুম। নদীর ধারে বিশাল একটা পাকুড় গাছ। তুই সেই পাকুড় গাছের নিচে এসে দাঁড়িয়েছিস। এখন শুয়ে পড়লি। খুব নরম হালকা দুর্বা ঘাসের উপর শুয়েছিস, আর জেগে থাকতে পারছিস না। তোর চোখে রাজ্যের ঘুম। বাদল এবার আর হুঁ বলল না। কিছুক্ষণের মধ্যে তার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল। এই ঘুম সহজে ভাঙবে না। কেউ যদি এটাকে কোনো অস্বাভাবিক কিংবা অলৌকিক কিছু ভেবে বসেন তাহলে ভুল করবেন। পুরো ব্যাপারটার পেছনে কাজ করছে আমার প্রতি বাদলের অন্ধ ভক্তি, যে ভক্তি কোনো নিয়ম মানে না, যার শিকড় অনেক দূর পর্যন্ত ছড়ানো। বাদল না হয়ে অন্য কেউ যদি হতো তাহলে আমার এই পদ্ধতি কাজ করত না। এই ছেলেটা আমাকে বড়ই পছন্দ করে। সে আমাকে মহাপুরুষের পর্যায়ে ফেলে রেখেছে। আমি মহাপুরুষ না। আমি ক্রমাগত মিথ্যা কথা বলি। অসহায় মানুষদের দুঃখ কষ্ট আমাকে মোটেই অভিভূত করে না। একবার আমি একজন ঠেলাওয়ালার গালে চড় দিয়েছিলাম। ঠেলাওয়ালা হঠাৎ ধাক্কা দিয়ে আমাকে রাস্তার ড্রেনে ফেলে দিয়েছিল। নোংরা পানিতে আমার সমস্ত শরীর মাখামাখি। সেই অবস্থাতেই উঠে এসে আমি তার গালে চড় বসালাম। বুড়া ঠেলাওয়ালা বলল, ধাক্কা না দিয়ে ফেললে আপনি গাড়ির তলে পড়তেন। আসলেই তাই। যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেখান দিয়ে একটা পাজেরো জিপ টার্ন নিল। নতুন আসা এই জিপগুলো ট্রাকের মতো আচার আচরণ করে। আমি গম্ভীর গলায় বললাম, বললে মরতাম, তাই বলে তুমি ওকে নর্দমায় ফেলবে? ঠেলাওয়ালা পুরন গলায় বলল, মাফ করে দেন, আর ফেলুম না। আমি আগের চেয়ে রাগী গলায় বললাম, মাফের প্রশ্নই আসে না। কাপড় ধোয়ার লন্ড্রি পয়সা দেবে। গরিব মানুষ। গরিব ধাই বুঝি না, বের করো কি আছে। অবাক বিস্ময়ে বুড়ো আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, কোনো কথা শুনতে চাই না, বের করো কি আছে। মাঝে মাঝে মানুষকে তীব্র আঘাত করতে ভালো লাগে। কঠিন মানসিক যন্ত্রণায় কাউকে দগ্ধ করার আনন্দের কাছে সব আনন্দই ফিকে। এই লোকটি আমার জীবন রক্ষা করেছে। সে কল্পনাও করেনি কারোর জীবন রক্ষা করে সে এমন বিপদে পড়বে। যদি জানতো এই অবস্থা হবে, তাহলেও কি সে আমার জীবন রক্ষা করার চেষ্টা করত? বুড়ো গামছায় মুখের ঘাম মুছতে মুছতে বলল, বুড়া মানুষ, মাফ কইরা দেন। টাকা পয়সা কিছু নেই তোমার কাছে? যে না, কাইলে কোনো টিরিপ পাই নেই, আইজও নাই। যাচ্ছে কোথায়? রায়ের বাজার। ঠিক আছে, আমাকে কিছু তো তোমার গাড়িতে করে নিয়ে যাও, এতে খানিকটা হলে উসুল হবে। আমি তার গাড়িতে উঠে বসলাম। বৃদ্ধ আমাকে টেনে নিয়ে চলল। পেছন থেকে ঠেলছে তার নাতি কিংবা তার ছেলে। এই পৃথিবীর নিষ্ঠুরতায় তারা দুজনেই মর্মাহত। পৃথিবী যে খুবই অকরুণ জায়গা তা তারা জানে। আমি আরও ভালোভাবে জানিয়ে দিচ্ছি। রাস্তায় এক জায়গায় ঠেলাগাড়ি থামিয়ে আমি চা নিয়ে গাড়িতে বসে বসেই খেলাম। তাকিয়ে দেখি বাচ্চা ছেলেটির চোখ মুখ ক্রোধ ও ঘৃণায় কালো হয়ে গেছে। যে কোনো মুহূর্তে সে ঝাঁপিয়ে পড়বে আমার উপর। আমি তার ভেতর এই ক্রোধ আর ঘৃণা আরো বাড়ুক তাই চাচ্ছি। মানুষকে সহ্যের শেষ সীমা পর্যন্ত নিয়ে যাওয়া সহজ কথা না। সবাই তা পারে না। যে পারে তার ক্ষমতাও হেলাফেলা করার মতো ক্ষমতা না। বুড়ো রাস্তার উপর বসে গামছায় হাওয়া খাচ্ছে। তার চোখে আগেকার বিশ্বের কিছুই এখন আর নেই। এক ধরনের নির্লিপ্ততা ভর করেছে। আমি চা শেষ করে বললাম, বুড়ো মিয়া, চলো যাওয়া যাক। আমরা আবার রওনা হলাম। মোটামুটি নির্জন একটা জায়গায় এসে বললাম, থামাও, গাড়ি থামাও, এখানে নামবো। আমি নামলাম। পকেটে হাত দিয়ে মানিব্যাগ বের করলাম। আমার মানিব্যাগ সবসময় খালি থাকে। আজ সেখানে 500 টাকার 2টা চকচকে নোট আছে। মজিদের টিউশনির টাকা। মজিদ টাকা হাতে পাওয়া মাত্র খরচ করে ফেলে বলে তার টাকা পয়সা সবটাই থাকে আমার কাছে। বুড়া মিয়া। জি। তুমি আমার জীবন রক্ষা করেছ, কাজটা খুব ভালো করনি। যাই হোক, করে ফেলেছে যখন তখন তার কিছু করার নেই। তোমাকে ধন্যবাদ। দেখি আরো কিছুদিন বেঁচে থাকতে কেমন লাগে। তোমাকে আমি সামান্য কিছু টাকা দিতে চাই। এই টাকাটা আমার জীবন রক্ষা করার জন্য না, তুমি যে কষ্ট করে রোদের মধ্যে আমাকে টেনে টেনে এত দূর আনলে তার জন্য। 500 তোমার আর 500 এই ছেলেটার। বুড়ো হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আমি কোমল গলায় বললাম, এই রোদের মধ্যে আজ আর গাড়ি নিয়ে বের হয় না, বাসায় চলে যাও, বাসায় গিয়ে বিশ্রাম কর। বুড়োটার চোখ দিয়ে পানি পড়ছে। ব্যাপারটা এরকম ঘটবে আমি তাই আশা করেছিলাম। বাচ্চা ছেলেটির মুখে ক্রোধ ও ঘৃণার চিহ্ন এখন আর নেই। তার চোখ এখন অসম্ভব কোমল। আমি বললাম, এই তোর নাম কি রে? লালটু মিয়া। প্যান্টের বোতাম লাগা বেটা, সব দেখা যাচ্ছে। লালটু মিয়া হাত দিয়ে প্যান্টের ফাঁকা অংশ ঢাকতে ঢাকতে বলল, বোতাম নাই। তাহলে তো সব সমস্যার সমাধান, হাত ছড়িয়ে ফেল।
আলো হওয়া যাক। লালটু মিয়া হাসছে। হাসছে বুড়ো ঠেলাওয়ালা। তাদের কাছে এখন আমি তাদেরই একজন। বুড়ো বলল, আব্বাস দিয়ে আসেন, 3 জনে মিলা চা খাই, টেস লাগছে। পয়সা কে দেবে তুমি? আমার হাতে কিন্তু আর একটা পয়সা নেই। বুড়ো আবার হাসল। আমরা একটা চায়ের দোকানের দিকে রওনা হলাম। নিজেকে সেই সময় মহাপুরুষ বলে মনে হচ্ছিল। আমি মহাপুরুষ নই, কিন্তু এই ভূমিকায় অভিনয় করতে আমার বড় ভালো লাগে। মাঝে মাঝে এই ভূমিকায় আমি অভিনয় করি, মনে হয় ভালোই করি। সত্যিকারের মহাপুরুষরা সম্ভবত এত ভালো করতেন না। আমি অবশ্য এখন পর্যন্ত কোনো সত্যিকারের মহাপুরুষ দেখিনি। তাদের চিন্তাভাবনা কাজকর্ম কেমন তাও জানি না। মহাপুরুষদের কিছু জীবনী পড়েছি, সেসব জীবনীও আমাকে আকৃষ্ট করতে পারেনি। টলস্টয় 13 বছরের একজন বালিকাকে ধর্ষণ করেছিলেন। সেই ভয়াবহ ঘটনা তিনি স্বীকার করেছেন। আমরা সবাই তো আমাদের ভয়ঙ্কর পাপের কথা স্বীকার করি না। আমার মতে মহাপুরুষ হচ্ছে এমন একজন যাকে পৃথিবীর কোনো মালিন্য স্পর্শ করেনি। এমন কেউ কি সত্যি সত্যি জন্মেছে এই পৃথিবীতে? ঘুমোতে চেষ্টা করছি, ঘুমোতে পারছি না। অসহ্য গরমে ঘুমোতে আমার কষ্ট হয় না, কিন্তু আজকের এই ঠান্ডা হাওয়ায় ঘুম আসছে না। শীত শীত লাগছে, খালি গায়ে থাকার জন্য লাগছে। খালি গায়ে থাকার কারণ আমার পাঞ্জাবি এখন বাদলের গায়ে। শুয়ে শুয়ে ছেলেবেলার কথা ভাবতে চেষ্টা করছি, বিশেষ কোনো কারণে নয়, ঘুমোবার আগে কিছু একটা ভাবতে হয় বলেই বাবা। আমার শৈশব যাদের সঙ্গে কেটেছে তারা কেমন? জন্মের সময় আমার মা মারা যান, কাজেই মার কথা কিছুই জানি না। তিনি দেখতে কেমন তাও জানি না। অবিশ্বাস্য হলেও সত্যি যে তার কোনো ছবি নেই। বাবা মারা যান আমার 9 বছর বয়সে। তার কথাও তেমন মনে নেই। তার কথা মনে পড়লে একটা উদ্বিগ্ন মুখ মনে আসে। সেই মুখে বড় বড় দুটি চোখ, ভারী চশমায় ঢাকা বলে সেই চোখের ভাবও ঠিক বোঝা যায় না। মনে হয় পানির ভেতর থেকে কেউ আমার দিকে তাকিয়ে আছে। বাবার উদ্বিগ্ন গলা, কিরে, তোর ব্যাপারটা কি বলতো? যত্ন হচ্ছে না? আমি তো প্রাণপণ চেষ্টা করছি। অবশ্য ছেলে মানুষ করার কায়দা কারণ আমি জানি না, কি যে ঝামেলায় পড়লাম। তোর অসুবিধাটা কি বলতো? পেট ব্যথা করছে? বাবার বোধহয় ধারণা ছিল শিশুদের একটিমাত্র সমস্যা পেটে ব্যথা। তারা যখন মন খারাপ করে বসে থাকে তখন বুঝতে হবে তার পেট ব্যথা করছে। গভীর রাতে ঘুম ভেঙে যদি কোনো শিশু কাঁদতে ওঠে তখন বুঝতে হবে তার পেটে ব্যথা। বাবার কাছ থেকে কত অসংখ্যবার যে শুনেছি, কিরে হিমু, তোর কি পেট ব্যথা নাকি? মুখটা এমন কালো কেন? কোন জায়গায় ব্যথা দেখি? বাবা যে একজন পাগল ধরনের মানুষ, এটা বুঝতে আমার তেমন দেরি হয়নি। শিশুদের বোধশক্তি ভালো। পাগল না হলে নিজের ছেলের নাম কেউ হিমালয় রাখে? স্কুলে ভর্তি করাতে নিয়ে গেলেন। হেড স্যার গম্ভীর গালে বললেন, ছেলের নাম কি বললেন? হিমালয়? জি। আহমদ বা মোহাম্মদ এসব কিছু আছে? জি না, শুধুই হিমালয়। হেড স্যার অত্যন্ত গম্ভীর গলায় বললেন, ও আচ্ছা। বাবা উৎসাহের সঙ্গে বললেন, নদীর নামে মানুষের নাম হয়, ফুলের নামে হয়, গাছের নামে হয়, হিমালয়ের নামে নাম হতে দোষ কি? হিমালয় নাম রাখার পেছনে কোনো বিশেষ তাৎপর্য আছে? অবশ্যই আছে, যাতে এই ছেলের হৃদয় হিমালয়ের মতো বড় হয়, সেই জন্যই নাম। তাহলে আকাশ রাখলেন না কেন? আকাশ তো আরো বড়। বড় হলেও তা ধরাছোঁয়ার বাইরে, হিমালয়কে স্পর্শ করা যায়। কিছু মনে করবেন না, এই নামে স্কুলে ছেলে ভর্তি করা যাবে না। এমন কোন আইন আছে যে হিমালয় নাম রাখলে সেই ছেলে স্কুলে ভর্তি হতে পারবে না? আইনটাই আমি জানি না, এই ছেলেকে আমি স্কুলে নেব না। কেন? সিট নেই। আগে তো বললেন সিট আছে। এখন নেই। শিক্ষক হয়ে মিথ্যা কথা বলছেন? তাহলে তো এখানে কিছুতে ছাত্র ভর্তি করা উচিত না, মিথ্যা কথা বলা শিখবে। খুবই ভালো কথা, এখন তাহলে যান। এই দীর্ঘ কথোপকথনের কিছুই আমার মনে নেই, মনে থাকার কথাও নয়। বাবা প্রতিটি ঘটনা লিখে গেছেন বলেই বলতে পারলাম। বাবার মধ্যে গবেষণা ধরনের একটা স্বভাব ছিল। অতি তুচ্ছ বিষয় নিয়ে পাতার পর পাতা পরিষ্কার অক্ষরে লিখে গেছেন। তার বিদ্যা ছিল ইন্টারমিডিয়েট পর্যন্ত। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবার পর রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসেন, আর ফিরে যাননি। জীবিকার জন্য ঠিক কি করতেন তা পরিষ্কার নয়। জ্যোতিষবিদ্যা, সমুদ্রজ্ঞান, লক্ষণ বিচার, এই জাতীয় বইয়ের স্তূপ দেখে মনে হয় মানুষের হাতটাত দেখতেন। একটা প্রেসের সঙ্গেও সম্ভবত যুক্ত ছিলেন। কয়েকটা নোট বই লিখেছিলেন, নোটস অন প্রবেশিকা সমাজবিদ্যা, এরকম একটা বই। তার পরিবারের কারোর সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। তাদের সম্পর্কে আমি জানতে পারি বাবার মৃত্যুর পর। গুরুতর অসুস্থ অবস্থায় বাবা তার বড় বোনকে একটা চিঠি লিখে জানান যে তার মৃত্যু হলে যেন আমাকে আমার মামার বাড়ি পাঠানো হয়। এটাই তার নির্দেশ, এর অন্যথা যেন না হয়। চিঠি পাওয়ার পরপরই বাবার দিকের আত্মীয় স্বজনে আমাদের ছোট্ট বাসা ভর্তি হয়ে যায়।
আমার দাদাজানকে আমি তখন প্রথম দেখি। সুঠাম স্বাস্থ্যের, টকটকে গৌর বর্ণের একজন মানুষ। চেহারা কোথায় একটা যেন জমিদার জমিদার ভাব আছে। তিনি আমার মরণাপন্ন বাবার হাত ধরে আদো কাদো গলায় বললেন, আমার ভুল হয়েছে, আমি বাবা তোর কাছে ক্ষমা চাচ্ছি, যথেষ্ট পাগলামি হয়েছে, আর না। আমার বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আচ্ছা যান, ক্ষমা করলাম, কিন্তু আমি চাই না আমার ছেলে আপনাদের সঙ্গে মানুষ হোক। ও যাবে তার মামাদের কাছে। তার মামারা কি আমাদের চেয়ে ভালো? না, ওরা পিশাচ শ্রেণীর, ওদের সঙ্গে থাকলে অনেক কিছু শিখবে। আমার দাদাজান এবার সত্যি সত্যি কেঁদে ফেললেন। বৃদ্ধ একজন জমিদার ধরনের মানুষ কাঁদছে, এই দৃশ্যটি সত্যি অদ্ভুত। তিনি কাঁদতে কাঁদতেই বললেন, তুই এক পাগল, তোর ছেলেটাকেও পাগল বানাতে চাস? এই নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই না। আমাদের বড়লোক আত্মীয় স্বজনরা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে আমাদের বাসার সাজসজ্জা দেখতে থাকেন। এক ফাঁকে ফাঁকে বাবার সঙ্গে আমার দাদাজানের কিছু কথাবার্তা হলো, যেমন, ঢাকায় কতদিন ধরে আছিস? প্রায় 3 বছর। এর আগে কোথায় ছিলে? তা দিয়ে আপনার দরকার কি? তোর মা যখন অসুস্থ তখন সব খবরের কাগজে তোর ছবি ছাপিয়ে বিজ্ঞাপন দিয়েছিলাম। খবরের কাগজ আমি পড়ি না। আমার বড় ফুপু এই পর্যায়ে হাত ইশারা করে আমাকে ডাকলেন। আদুরি গলায় বললেন, খোকা, তোমার নাম কি? আমি বললাম, হিমালয়। সবাই মুখ চাওয়াচাই করতে লাগল। দাদা দুঃখিত গলায় বললেন, ছেলের নাম কি সত্যি সত্যি হিমালয় রেখেছিস? হ্যাঁ। বাবার সমস্ত আপত্তি অগ্রাহ্য করে তাকে বড় একটা ক্লিনিকে ভর্তি করা হলো। আপত্তি করার মতো অবস্থা তখন তার ছিল না। কথা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। দু একটা ছোটখাটো বাক্য বলতেও তার অসম্ভব কষ্ট হতো। তাকে বাইরে চিকিৎসার জন্য পাঠানো হবে এমন কথা শোনা যেতে লাগল। বাবা তাদের সে সুযোগ দিলেন না। ক্লিনিকে ভর্তি হবার 9 দিনের মাথায় মারা গেলেন। সজ্ঞানে মৃত্যু যাকে বলে। মৃত্যুর আগ মুহূর্তে টনটনে জ্ঞান ছিল। আমাকে বললেন, তোমার জন্য কিছু উপদেশ লিখে গেছি, মন দিয়ে পড়বে। তবে লেখাটা অসম্পূর্ণ, সম্পূর্ণ করবার সময় হলো না। আমার দিকে কোনো আত্মীয় স্বজনের সঙ্গে তুমি যোগাযোগ রাখবে না, তাদের কোনো সাহায্য নেবে না। তবে 16 বছর পর যদি তুমি মনে করো আমার সিদ্ধান্ত ভুল, তখন নতুন করে সিদ্ধান্ত নিতে পারবে। এর আগ পর্যন্ত মামাদের সঙ্গে থাকবে। তোমার মামারা পিশাচ শ্রেণীর। পিশাচ শ্রেণীর মানুষদের সংস্পর্শে না এলে মানুষের সদ্গুণ সম্পর্কে ধারণা হবে না। ডাক্তার সাহেব এই পর্যায়ে বললেন, আপনি দয়া করে চুপ করুন, ঘুমোবার চেষ্টা করুন। বাবার শীতল গলায় বললেন, প্রতিপদ শুরু হয়ে গেছে, দ্বিতীয় আমার মৃত্যু হবার কথা, কাজেই বিরক্ত করবেন না। সবচেয়ে জরুরি কথাটি আমার ছেলেকে বলা হয়নি। শোন হেমু, কোনো রকম উচ্চাসে রাখবি না। টাকা পয়সা করতে হবে, বড় হতে হবে, এসব নিয়ে মোটেও ভাববি না। সমস্ত কষ্টের মূলে আছে আমাদের উচ্চাসা। আমার উচ্চাসা ছিল বলে প্রথম দিকে খুবই কষ্ট পেয়েছি, শেষের দিকে উচ্চাসা ত্যাগ করতে পেরেছিলাম। তাই খানিকটা আনন্দে ছিলাম। আনন্দে থাকাটাই বড় কথা। সবসময় আনন্দে থাকার চেষ্টা করবি। বাবা কথা বলতে বলতে একটু থামলেন। হঠাৎ গভীর আগ্রহ এবং বিস্ময়ের সঙ্গে চারদিকে তাকালেন। তারপর মৃদুস্বরে বললেন, ও আচ্ছা, এরই নাম মৃত্যু? মন্দ কি? মৃত্যু তাহলে খুব ভয়াবহ নয়? তার কিছুক্ষণের মধ্যেই বাবার মৃত্যু হলো। আমি কিছুদিন আমার দাদাজানের সঙ্গে থাকলাম। তিনি আমার প্রসঙ্গে বারবার বিস্ময় প্রকাশ করতে লাগলেন। আরে, এটা কেমন ছেলে? বাবা মরে গেল, এক ফোঁটা চোখের পানি নেই। এ তো দেখি বাপের চেয়ে পাগল হয়েছে। এদিকে আয়, বাপ মা মারা গেলে চোখের পানি ফেলতে হয়। আমি শীতল গলায় বললাম, আমাকে তুই তুই করে বলবেন না। তিনি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইলেন। দাদাজানের বাড়িটা বিশাল। সে বিশাল বাড়ির দোতলায় একটা ঘর আমাকে দেয়া হলো। সেই ঘরে এই বাড়ির ছেলে মেয়েদের জন্য সার্বক্ষণিক প্রাইভেট টিচার থাকে। তার নাম কিসমত মোল্লা। তিনি যখন শুনলেন আমি কোনো স্কুলে পড়ি না, বাবার কাছ থেকে পড়েছি এতদিন, আকাশ থেকে পড়লেন। কি পড়েছ বাবার কাছে? ইংরেজি, ভূগোল, বাংলা, অঙ্ক আর নীতিশাস্ত্র। নীতিশাস্ত্রটা কি? কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এইসব। কি বলছো? কিছুই তো বুঝতে পারলাম না। যেমন ধরুন মিথ্যা। মিথ্যা বলা মন্দ, তবে আনন্দের জন্য মিথ্যা বলে অন্যায় নেই। মিথ্যা দিয়ে আমরা সত্যকে চিনতে পারি। বলছো কি এসব? বুঝিয়ে বলো। যেমন ধরুন উপন্যাস, গল্প, এসব মিথ্যা, কিন্তু এসব মিথ্যা দিয়ে আমরা সত্যকে চিনতে পারি। মাস্টার সাহেব চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। নিজেকে অতি দ্রুত সামনে নিয়ে বললেন, অমাবস্যা ইংরেজি কি জানো? জানি, অমাবস্যা হলো নিউ মুন। বলে নিউ মুন, কিন্তু আকাশে তখন চাঁদ থাকে না। মৃন্ময় শব্দের অর্থ কি? মৃন্ময় হলো মাটির তৈরি। মাস্টার সাহেব আমার কথাবার্তায় অত্যন্ত চমৎকৃত হলেন, কিন্তু সেই বাড়ির অন্য কেউ হলো না।
আমার দাদাজান ক্রমাগত বলতে লাগলেন, তোর বাবা পাগল ছিল, উন্মাদ। ও যেসব শিখিয়েছে সব ভুলে যা, সব নতুন করে শিখবি। তোকে ভালো ইংরেজি স্কুলে ভর্তি করে দিব। আর শোন, তোর নাম দিলাম চৌধুরী ইমতিয়াজ, মনে থাকবে? দাদাজান বাড়িতে ঘোষণা করে দিলেন, একে কেউ হিমালয় বা হিমু কিছুই রাখতে পারবে না। এর নাম চৌধুরী ইমতিয়াজ, ডাকনাম টুটুল, মনে থাকবে? এই ছেলের মাথার ভেতর এই নাম দুটো ঢুকিয়ে দিতে হবে। সারাদিনে কম করে হলেও একে 25 বার চৌধুরী ইমতিয়াজ এবং 25 বার টুটুল রাখতে হবে। ইটস অ্যান অর্ডার। প্রথম দিন স্কুল থেকে ফিরে এসে দেখি ময়লা পাজামা পাঞ্জাবির উপর একটা কোট চড়িয়ে অত্যন্ত রুগ্ন এক লোক বসার ঘরে বসে আছে। তার হাতে চকচকে নতুন একটা ছাতা, মনে হচ্ছে আজই কেনা হয়েছে। ভদ্রলোকের মুখ ভর্তি পান, অ্যাশট্রেতে সে পানের পিক ফেলছেন। তার বসে থাকার ভঙ্গি, পান খাওয়ার ভঙ্গি এবং পানের পিক ফেলার ভঙ্গিতে কোনো সংকোচ নেই। যেন এই বাড়ির সঙ্গে তার খুব ভালো পরিচয়, যেন এটা তার নিজেরই ঘর বাড়ি। আমি ঢোকা মাত্রই বললেন, বাবা হিমালয়, আমি তোমাকে নিতে আসছি, আমি তোমার বড় মামা, আমাকে সালাম করো। দাদাজান গম্ভীর গলায় বললেন, আমি তো আপনাকে বলেছি তাকে নিতে পারবেন না। সে গ্রামে গিয়ে কি করবে? এখানেই থাকবে, পড়াশোনা করবে, তাকে স্কুলে ভর্তি করা হয়েছে। আমার বড় মামা বিচিত্র ভঙ্গিতে হাসলেন, যেন এরকম হাস্যকর কথা তিনি আগে কখনো শোনেননি। দেখেন তালুই সাহেব, ছেলের বাবা পত্র মারফত আমার এই অধিকার দিয়ে গেছে। এখন যদি আপনারা দিতে না চান, বাধ্য হয়ে আইনের আশ্রয় নিতে হবে, কোর্টে ফয়সালা হবে। উপায় কি? আত্মীয় স্বজনের সঙ্গে মামলা মোকদ্দমা কোনো কাজের কথা না। দাদাজানের মুখে কোনো কথা এলো না। বড় মামা অ্যাস্ট্রেতে আরেকবার পানের পিক ফেলে বললেন, পানার ইচ্ছা মতোই কাজ হোক, খামাখা আপত্তি করেন কেন? ছেলের খরচাপাতির জন্য মাসে মাসে টাকা দিবেন, তাইলে তো হয়। আপনি কি করেন? তেমন কিছু না, সামান্য বিষয় সম্পত্তি আছে, টুকটাক ব্যবসা আছে। ইউনিয়ন কাউন্সিলের মেম্বার ছিলাম, সেইবার জিততে পারি নাই, 13 ভোটে ঠক খাইছি। যদি অনুমতি না একটা বেয়াদবি করি। কি বেয়াদবি? একটা সিগারেট ধরে এমন নেশা হয়েছে, না খাইলে দম বন্ধ হয়ে আসে। বড় মামা অনুমতির অপেক্ষা না করে সিগারেট ধরালেন। দাদাজান বললেন, আপনি একে নিতে চাচ্ছেন কারণ আপনার ধারণা একে নিলে মাসে মাসে মোটা টাকা পাবেন, তাই না? বড় মা অত্যন্ত বিস্মিত হওয়ার ভঙ্গি করে বললেন, এই হাতের 5 আঙ্গুলের ভিতর দিয়ে অনেক টাকা গেছে, অনেক টাকা আসছে, দেখ আমার কাছে কিছুই না। আসছি রক্তের টানে তালুসা। এই যে বোন বিয়া দিলাম, তারপর আর কোনো খোঁজ নাই। কি যে যন্ত্রণা, কোনো চিঠিপত্র নাই। আজ শুনি এই জায়গায়, কাল শুনি ভিন্ন জায়গায়। যা, হিমালয় বাবারে দেখে মনটা শান্ত হয়েছে। তা বাবা, তোমার নাম কি সত্যি হিমালয়? আমি কিছু বলার আগেই দাদাজান বললেন, না, ওর নাম চৌধুরী ইমতিয়াজ। চৌধুরী আগে কি জন্যে? চৌধুরী থাকবে পিছে, আগে ঘোড়া তারপরে গাড়ি। কি বলেন তালুই সাহেব? দাদাজান কোনো উত্তর দিলেন না। তার চোখে মুখে ক্রোধ ও ঘৃণা। চা এবং কেক এনে কাজের ছেলে সামনে রাখল। বড় মামার মুখে পান, সে অবস্থাতেই চায়ের চুমুক দিলেন, কেক হাতে নিলেন। দাদাজান বললেন, আমার ছেলে আপনার বোনের খোঁজ পেল কি করে? সেইটা তালুই সাহেব আপনার ছেলেরে জিজ্ঞেস করলেই ভালো হতো। আফসোস, সে জীবিত নাই। আমরা আপনার ছেলেরে খুঁজে বাইর করি নাই। বন্ধুর সাথে আমরা অঞ্চলে আসছিল, কেমনে কেমনে হয়ে গেল। সত্যি কথা বলতে কি তালুই সাহেব, বিয়ার পর মাথায় হাত দিয়ে বসে পড়লাম। বোনের খোঁজ নাই, বোন জামাইয়েরও খোঁজ নাই। নানান লোকে নানান কথা বলে। কেউ বলে নাম আসতে বিয়া করে নিয়ে গেছে, পাচার করে দিব। ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে ধরেন মিডল ইস্ট, এসব জায়গায় মেয়েরে ভাড়া খাটাবে। বাচ্চা ছেলের সামনে এরকম কুৎসিত কথা বলবেন না। কুৎসিত কথা না, এগুলো সত্যি কথা। এরকম পার্টি আছে। সত্যি কথা সবসময় বলা যায় না। আমার কাছে এটা পাইবেন না তালুই সাহেব। সত্যি কথা আমি বলবোই, ভালো লাগছে না লাগুক। তাই নাকি? জি। আর হিমালয় বাবারে নিয়ে যাব, পরশু সকালে এসে নিয়ে যাব। তৈরি থাকতে বলবেন। মামলার তদবির আসছে, 2টা দিন লাগবে। এই ছেলেকে আমি আপনার সঙ্গে দেব না। এসে বলবেন না তালুই সাহেব, আত্মীয়ের মধ্যে গন্ডগোল আমার পছন্দ না। আইনের আশ্রয় নিলে আমারও ক্ষতি, আপনারও ক্ষতি। আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি। কোর্ট ফি বাড়ায় করছে 3 গুণ। গরিব মানুষ যে একটু মামলা মোকদ্দমা করবে, সেই উপায় রাখে নাই। বাবা হিমালয়, তুমি কি আমার সঙ্গে যেতে চাও না? চাই। এই তো বাপের বেটা, আজ তাইলে উঠি তালুই সাহেব। বেয়াদবি কিছু করে থাকলে মাফ করে দিবেন, আপনার পায়ে ধরে। বড় মামা সত্যি সত্যি পা ধরতে এগিয়ে এলেন। দাদাজান চমকে সরে গেলেন। 2 দিন পর আমি মামার সঙ্গে রওনা হলাম। গন্তব্য ময়মনসিংহের হিরণপুর। আমার বাবা অনেকবারই বলেছেন আমার মামারা পেশাদ শ্রেণীর, কাজেই তাদের সম্পর্কে আগে থেকে একটা ধারণা মনের মধ্যে ছিল।
আমি বড় মামা এবং অন্য দুই মামার আচার আচরণে মোটেই অবাক হলাম না। মামার বাড়ি উপস্থিত হবার তৃতীয় দিনে একটা ঘটনার কথা বলি। এই ঘটনা থেকে মামাদের মানসিকতার একটা আঁচ পাওয়া যাবে। বড় মামার বাড়িতে 3টা বিড়াল ছিল। এরা খুবই উপদ্রব করত। বড় মামার নির্দেশে বিড়াল 3টাকে ধরা হলো। তিনি বললেন, হাদিসে আছে বিড়াল উপদ্রব করলে আল্লাহর নামে এদের জবাই করা যায়, তাতে দোষ হয় না। দেখি বড় চুরিটা বাই করো। এই কাজ তো আর কেউ করবে না, আমারই করতে হবে। উপায় কি? বড় মামা নিজে উঠানে 3টা বিড়ালকে জবাই করলেন। এর মধ্যে একটা ছিল গর্ভবতী। ওই বাড়িতে আমার তেমন কোনো অসুবিধা হয়নি। 3 মামা একসঙ্গে স্কুল ঘরের মতো লম্বা একটা টিনের ঘরে থাকতেন। পুরো বাড়িতে ছেলেপুলের বিশাল দল। তাদের জগৎ ছিল ভিন্ন। একসঙ্গে পুকুরে ঝাঁপ দেয়া, একসঙ্গে সন্ধ্যাবেলা পড়তে বসা, একসঙ্গে স্কুলে যাওয়া, জাম্বুরা দিয়ে ফুটবল খেলা, গোল্লাছুট খেলা, খাওয়াও হতো একসঙ্গে। এক মামি ভাত দিয়ে যাচ্ছেন, আরেক মামি 1 হাতা দিয়ে তরকারি, 2 হাতা ডাল। চামচে যা উঠে আসে তাই। কেউ বলতে পারবে না আমাকে এটা দাও ওটা দাও, বললে চামচের বাড়ি। আমাদের মধ্যে মারামারি লেগেই ছিল। এ ওকে মারছে, সে তাকে মারছে। এসব নিয়ে কোনো নালিশও হচ্ছে না। নালিশ দেয় বিপদ আছে। একজন নালিশ দিল, কার বিরুদ্ধে নালিশ কি সমাচার ভালো মতো শোনাই হলো না। হাতের কাছে যে কয়জনকে পাওয়া গেল পিটিয়ে লাশ বানিয়ে ফেলা হলো। সত্যিকারের অপরাধী হয়তো শাস্তিও পেল না। আমি এই বিশাল দলের সঙ্গে অবলীলায় মিশে গেলাম। সীমাহীন স্বাধীনতা, যে স্বাধীনতা সচরাচর শিশুরা পায় না। আমরা কি করছি না করছি বড়রা তা নিয়ে মোটেও মাথায় ঘামাতো না। একজনের হয়তো জ্বর হয়েছে, সে বিছানায় শুয়ে কুকু করছে, কেউ ফিরে তাকাচ্ছে না। নিতান্ত বাড়াবাড়ি না হলে ডাক্তার নেই। মাসে একবার নাপিত এসে সবকটা ছেলের মাথা প্রায় মুড়িয়ে দিয়ে ধান নিয়ে চলে যাচ্ছে। কাপড় জামারও কোনো ঠিক ঠিকানা নেই, এ ওরটা পড়ছে ও তারটা পড়ছে। মামাদের বাড়ি থেকে আমি ম্যাট্রিক পাশ করি। যে বছর ম্যাট্রিক পাশ করি বড় মামা সেই বছরই মারা যান। তার শত্রুর অভাব ছিল না, বলতে গেলে গ্রামের সবাই ছিল তার শত্রু। এক অন্ধকার বৃষ্টির রাতে কেউ একজন মাছ মারবার কোচ দিয়ে বড় মামাকে গেঁথে ফেলে। বিশাল কোচ, মামার পেট এফুর ওফুর হয়ে যায়। কোচের খানিকটা পিঠ সাদা করে বের হয়ে থাকে। উঠানের চাটাইটাতে মামাকে শুয়ে রাখা হয়। দৃশ্য দেখার জন্য সারা গ্রামের লোক ভেঙে পড়ে। তাকে সদরে নিয়ে যাওয়ার জন্য মহিষের গাড়ির ব্যবস্থা হলো। মামা ঠান্ডা গলায় বললেন, এতক্ষণ বাঁচব না, তোমরা আমার থানায় ধরে নিয়ে যাও। মরার আগে কারাই কাজ করছে বলে যেতে চাই। মামা কাউকেই দেখেননি, তবু তিনি মৃত্যুর আগে থানায় ওসির কাছে 4 জনের নাম বললেন। তিনি বললেন তার হাতে টর্চ ছিল, তিনি টর্চ ফেলে ফেলে এদের দেখেছেন। ওসি সাহেব মামার দেয়া জবানবন্দি লিখতে লিখতে বললেন, ভাই সাহেব এই কাজটা করবেন না। ডেথ বেড কনফেশন খুব শক্ত জিনিস। শুধুমাত্র এর উপরই কোর্ট রায় দিয়ে দিবে। নির্দোষ কিছু মানুষকে আপনি জড়াচ্ছেন। এদের ফাঁসি না হলেও যাবজ্জীবন হয়ে যাবে। মামা বললেন, যা বলছি সবই সত্যি। কোরআন মাজিদ জানেন, আমি কোরআন মাজিদের হাত দিয়ে বলবো। ওসি সাহেব বললেন, তার দরকার হবে না, নিন এখানে সই করুন, এটা আপনার জবানবন্দি। মামা সই করলেন, মারা গেলেন থানাতেই। মরবার আগে মেজো মামাকে কানে কানে বললেন, এক ধাক্কায় 4 শত্রু শেষ, কাজটা মন্দ হয় নাই। 4 শত্রু শেষ করার গাঢ় আনন্দ নিয়ে মামা মারা গেলেন। তবে মৃত্যুর আগে আগে মৌলানা তাকে তওবাও করলেন। তাকে খুবই আনন্দিত মনে হলো। বড় মামি ব্যাকুল হয়ে কাঁদছিলেন। তাকে ডেকে বললেন, তওবা করে ফেলছি, এখন আর চিন্তা নাই, সব পাপ মাফ হয়ে গেল, সরাসরি বেহেশতে দাখিল হবো, খামাখা কান্দু কেন? তওবার সময় মতো করতে না পারলে অসুবিধা ছিল। আল্লাহ পাকের অসীম দয়া, সময় পাওয়া গেছে। কান্নাকাটি না করে আমার কানের কাছে দরুদ পড়ো, কুরআন মজিদ পাঠ করো। মামার মৃত্যুর পর আমি ঢাকা চলে এলাম। নতুন জীবন শুরু হলো বড় ফুপুর সঙ্গে। প্রবল ঝাঁকুনিতে ঘুম ভাঙল। চোখ মেলে দেখি বড় ফুপু। পাশের বিছানা খালি, বাদল নেই। সকালে ঘুম ভাঙতেই প্রথম যে জিনিসটা জানতে ইচ্ছে করে তা হলো কটা বাজে। বড় ফুপুকে এই প্রশ্ন করবো কিনা ভাবছি, তখন তিনি কাঁদো কাঁদো গলায় বললেন, কেলেঙ্কারি হয়েছে। কি কেলেঙ্কারি? মানুষকে মুখ দেখাতে পারবো না রে। আমি বিছানায় বসতে বসতে বললাম, মেরিন ইঞ্জিনিয়ার রাতে এসেছিল, তারপরে ফিরে যায়নি, তাই তো? তুই জানলি কি করে? অনুমান করেছি। আমি সকালে একতলায় নেমে দেখি ওই ছেলে আর কি। ছেলে নাকি রাতে তোর খোবার অসুখের খবর পেয়ে এসেছিল। ঝড় বৃষ্টি দেখে আর ফিরে যায়নি। আমি বদমেশ সারা রাত ওই ছেলের সঙ্গে গল্প করেছে। বলো কি? আমার তো হাত ঘামছে। কিরকম বদমেয়ের চিন্তা করে দেখ। মেয়ের কত বড় সাহস। ওই ছেলে এসেছে ভালো কথা, আমাকে তো খবরটা দিবি। আমি গম্ভীর গলায় বললাম, ওই ছেলেরই বা আক্কেল কেমন? রাত দুপুরে এলে কি জন্য? হ্যাঁ, দেখতে কাণ্ড। বিয়ে হয়নি কিছু না, শুধু বিয়ের কথা হয়েছে। এর মধ্যে নাকি সারা রাত জেগে গল্প করতে হবে।
রাত কি চলে গেছে নাকি? খুবই সত্যি কথা। এখন তোর কোনো কারণে বিয়ে যদি ভেঙে যায়, আমি মুখ দেখাবো কি করে? আমি এক্ষুনি নিচে যাচ্ছি ফুপু, ওই ফাজিল ছেলের গালে ঠাস করে একটা চড় মারবো। তারপর দ্বিতীয় চড় রিঙ্কি গালে। মেয়ে বলে তাকে ক্ষমা করার কোনো অর্থ হয় না। তুই সবসময় অদ্ভুত কথাবার্তা বলিস কেন? ওই ছেলের গালে তুই চড় মারতে পারবি? কেন পারবো না? যে ছেলে 2 দিন পর বাড়ির জামাই হচ্ছে তার গালে তুই চড় মারতে চাস? তোর কাছে আসলাম একটা পরামর্শের জন্য। আজই ওদের বিয়ে লাগিয়ে দাও। আজই বিয়ে লাগিয়ে দেবো? হুম, কাজে ডেকে এনে বিয়ে পড়িয়ে দাও, ঝামেলা চুকে যাক। তারপর ওরা যত ইচ্ছা রাত জেগে গল্প করুক। আসল অনুষ্ঠান পরে হবে, বিয়েটা হয়ে যাক। ফুপু নিঃশ্বাস ফেললেন। মনে হচ্ছে আমার কথা তার মনে ধরেছে। আমি বললাম, তুমি চাইলে আমি ছেলেকে বলতে পারি। ওরা আবার ভাববে না তো যে আমরা চাপ দিচ্ছি? চাপাচাপির কি আছে? ছেলে এমন কি রসগোল্লা, মার্বেলের মতো সাইজ। বিয়ে যে দিচ্ছি এতেই তার ধন্য হওয়া উচিত। তিন পুরুষের ভাগ্য। ফুপু বিরক্ত স্বরে বললেন, ছেলে কি এমন খারাপ? খারাপ তো বলছি না, একটু শর্ট। তা পুরুষ মানুষের শর্টে কিছু আসে যায় না। পুরুষ হচ্ছে সোনার চামচ, সোনার চামচ বেকাও ভালো। আজই বিয়ের ব্যাপারে ছেলে কি রাজি হবে? দেখি কথা বলে, আমার ধারণা হবে। তোর কথা তো আবার সবসময় মিলে যায়, একটু কথা বলে দেখ না। আমি আমার পাঞ্জাবি খুঁজে পেলাম না। ফুপু বললেন, বাদল ভোরবেলা ওই পাঞ্জাবি গায়ে দিয়ে বের হয়েছে। আমি বাদলের একটা শার্ট গায়ে দিয়ে নিচে নামতেই মেরিন ইঞ্জিনিয়ার সাহেব লাজুক গলায় বললেন, হিমু ভাই, আপনাকে একটা কথা বলতে চাই। খুব লজ্জা লাগছে। বলে ফেলো। রিঙ্কি খুব শখ পূর্ণিমা রাতে সমুদ্র কেমন দেখায় দেখবে। 2 দিন পরেই পূর্ণিমা। ও আচ্ছা, 2 দিন পরেই পূর্ণিমা, তা তো জানতাম না। মানে, কথার কথা বলছি। ধরুন আজ যদি বিয়েটা হয়ে যায়, তাহলে আজ রাতে ট্রেনে রিঙ্কিকে নিয়ে কক্সবাজারের দিকে রওনা হতে পারি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে রাখা আর কি। পরে একটা রিসেপশনের ব্যবস্থা না হয় হবে। তোমার দিকে আত্মীয় স্বজনেরা, ওদের আমি ম্যানেজ করব। আপনি যদি শুধু এদের একটু বুঝিয়ে সুঝিয়ে রাজি করান। মানে, রিঙ্কি বাচ্চারির দীর্ঘদিনের শখ, ওর জন্য খারাপ লাগছে। না না, তা তো বটেই। দীর্ঘদিনের শখ থাকলে তা তো মেটানো উচিত। রাতের টিকিট পাওয়া যাবে তো? পুরো ফার্স্ট ক্লাস বার্থ রিজার্ভ করতে হবে। রেলওয়েতে আমার লোক আছে হিমু ভাই। তাহলে তুমি বরং ওইটাই আগে দেখো, আমি এদিকটা ম্যানেজ করছি। আনন্দে ইঞ্জিনিয়ার সাহেবের চোখ চকচক করছে। সে গাঢ় গলায় বলল, রিঙ্কি আমাকে বলেছিল হিমু ভাইকে বললেই উনি ম্যানেজ করে দিবেন। আপনি যে সত্যি সত্যি করবেন বুঝিনি। আমি হাসতে হাসতে বললাম, কি নিয়ে গল্প করলে সারা রাত? গল্প আর কি করবো বলুন? সে এমন অভিমানী, কিছু বললেই তার চোখে পানি এসে যায়। সুপার সেন্সিটিভ মেয়ে। কথায় কথায় বলেছিলাম, ইউনিভার্সিটি পড়ার সময় হেনা নামের একটা মেয়ের সঙ্গে আমার সামান্য পরিচয় হয়েছিল। এই মেয়ে তো কেড়ে কেটে অস্থির। আমাকে বলেছে আর কোনোদিন যদি ওই মেয়ের নাম মুখে আনে সে নাকি সুইসাইড করবে। এরকম সেন্সিটিভ মেয়ে নিয়ে বাস করা কঠিন হবে। খুবই দুশ্চিন্তা লাগছে হেমু ভাই। ইঞ্জিনিয়ার সাহেবকে কিন্তু মোটেও চিন্তিত মনে হলো না, বরং খুবই আনন্দিত মনে হলো। আমার ধারণা প্রায়ই সে হেনার কথা বলে রিঙ্কিকে কাঁদাবে। কাঁদিয়ে আনন্দ পাবে, রিঙ্কিও কেঁদে আনন্দ পাবে। ওদের এখন আনন্দেরই সময়। আমি বললাম, কথা বলে সময় নষ্ট করার কোনো মানে নেই। তুমি তোমার আত্মীয় স্বজনকে বলো। তার চেয়ে যেটা জরুরি তা হচ্ছে টিকিটের ব্যবস্থা। আমি ফুপাপুকে রাজি করাচ্ছি। রাজি হয়েছেন কিনা জেনে গেলে ভালো হতো না হিমু ভাই? আমি ভবিষ্যৎ বলতে পারি, এটা কি তুমি জানো না? জানি। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তোমরা দুজন হাত ধরাধরি করে সমুদ্রের পাড়ে হাঁটছ। অসম্ভব সুন্দর জ্যোৎস্না হয়েছে। সমুদ্রের পানি রূপার মতো চকচক করছে। আর তোমরা? আমরা কি? থাক, সবটা বললে রহস্য শেষ হয়ে যাবে। আপনি একজন অসাধারণ মানুষ হিমু ভাই, অসাধারণ। আমি এবং বাদল ওদের 11টা ট্রেনে তুলে দিতে এলাম। ফুপাপু পেলেন না। ফুপার শরীর খারাপ করেছে। ট্রেন ছাড়বার আগ মুহূর্তে রিঙ্কি বলল, হিমু ভাই, আমার কেমন জানি ভয় ভয় করছে। কিসের ভয়? এত আনন্দ লাগছে। আনন্দের পরে তো কষ্ট আসে। যদি খুব কষ্ট আসে? কষ্ট আসবে না, তোদের জীবন হবে আনন্দময়। তোদেরকে আমি আমার ময়ূরাক্ষী নদী ব্যবহার করতে দিয়েছি। এই নদী যারা ব্যবহার করে তাদের জীবনে কষ্ট আসে না। তুমি যে কি পাগলের মতো কথা বলে মাঝে মাঝে, কিসের নদী? আছে একটা নদী, আমি আমার অতি প্রিয় মানুষদের শুধু সেই নদী ব্যবহার করতে দেই, অন্য কাউকে দেই না। তুই আমার অতি প্রিয় একজন, যদিও খানিকটা বোকা, তবু প্রিয়। তুমি একটা পাগল, তোমার চিকিৎসা হওয়া দরকার। ট্রেন নড়ে উঠল। আমি জানালার সঙ্গে সঙ্গে এগোতে লাগলাম। রিঙ্কির আনন্দময় মুখ দেখতে এত ভালো লাগছে। ওর চোখে এখন জল, সে কাঁদছে। আমি মনে মনে বললাম, হে ঈশ্বর,
এই কান্নাই রিঙ্কি নামের এই মেয়েটির জীবনের শেষ কান্না হোক। প্রায় 10 দিন পর আস্তানায় ফিরলাম। আস্তানা মানে মজিদের মেস, দ্য নিউ বোর্ডিং হাউস। মজিদ এই বোর্ডিং হাউসে দীর্ঘদিন ধরে আছে। কলেজে যখন পড়তে আসে তখন এই অন্ধ গহ্বর খুঁজে বের করে। নামমাত্র ভাড়ায় একটা ঘর। সেই ঘরে একটা চৌকি, একটা টেবিল। চেয়ারের ব্যবস্থা নেই, কারণ চেয়ার পাতার জায়গা নেই। মজিদের চৌকিতে একটা শীতল পাটি, শীত গ্রীষ্ম সবসময় পাতা থাকে। মশারিও খাটানো থাকে। প্রতিদিন মশারি তোলা এবং মশারি ফেলার সময় মজিদের নেই। তাকে সকাল থেকে রাত 11টা পর্যন্ত নানান ধান্ধায় ঘুরতে হয়। প্রতি মাসে 3টি মানি অর্ডার করতে হয়। একটা দেশের বাড়িতে, একটা তার বিধবা বড় বোনের কাছে, এবং তৃতীয় কি আবু কামাল বলে এক ভদ্রলোককে। এই ভদ্রলোক মজিদের কোনো আত্মীয় নন। তাকে প্রতি মাসে কেন টাকা পাঠাতে হয় তা মজিদ কখনো বলেনি। জিজ্ঞেস করলে হাসে। এইসব রহস্যের কারণেই মজিদকে আমার বেশ পছন্দ। আমাকে মজিদের পছন্দ কিনা আমি জানি না। সে মানুষের সঙ্গে সম্পূর্ণ অনাগ্রহ নিয়ে মেশে। কিছুতেই অবাক বা বিস্ময় প্রকাশ করে না। সম্ভবত শৈশবেই তার বিস্মিত হওয়ার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। ইউনিভার্সিটিতে পড়বার সময় তাকে একবার একটা ম্যাজিক শো দেখাতে নিয়ে গিয়েছিলাম। ডাচ এক জাদুকর জার্মান কালচারাল সেন্টারে জাদু দেখাচ্ছেন। বিস্ময়কর কাণ্ডকারখানা একের পর এক ঘটে যাচ্ছে। একসময় তিনি তার সুন্দরী স্ত্রীকে করাত দিয়ে কেটে 2 টুকরা করে ফেললেন। ভয়াবহ ব্যাপার। মহিলা দর্শকেরা ভয়ে উ উ জাতীয় শব্দ করছে। তাকিয়ে দেখি মজিদ ঘুমিয়ে পড়েছে। ক্ষীণ নাক ডাকার শব্দ আসছে। আমি চিমটি কেটে তার ঘুম ভাঙালাম। সে বলল, কি হয়েছে? আমি বললাম, করাত দিয়ে মানুষ কাটা হচ্ছে। মজিদ হাই তুলে বলল, ও আচ্ছা। সে সম্পূর্ণ নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে রইল। অথচ আমি অনেক ঝামেলা করে 2টা টিকিট জোগাড় করেছি, যাতে একবার অন্তত সে বিস্মিত হয়। আমার ধারণা, তাজমহলের সামনেও যদি তাকে নিয়ে যাওয়া হয়, সে হাই চাপতে চাপতে বলবে, ও আচ্ছা, এটাই তাজমহল, ভালোই তো, মন্দ কি। মজিদকে একবার আমার তাজমহল দেখানোর ইচ্ছা, শুধু দেখার জন্য যে সত্যি সত্যি কি করে, বা আসলেই কিছু করবে কিনা। 10 দিন পর মজিদের সঙ্গে আমার দেখা। সে একবার মাত্র মাথা ঘুরিয়ে তাকালো, তারপর পরই পত্রিকা পড়তে লাগলো। বছরখানিক আগের বাসে একটা ম্যাগাজিন। একবার জিজ্ঞেস করলেন আমার খবর কি, কেমন ছিলাম, কোথায় ছিলাম এতদিন। আমি বললাম, তোর খবর কিরে মজিদ? মজিদের প্রশ্নের উত্তর দিল না। অপ্রয়োজনীয় কোনো প্রশ্নের উত্তর সে দেয় না। আজ তো টিফিনে নিয়ে ঘরে বসে আছিস যে? আজ শুক্রবার। তখন মনে পড়ল, ছুটির দিনে যখন হাতে কোনো কাজ থাকে না, তখনই সে ম্যাগাজিন জোগাড় করে ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে ঘুমায়। আবার জেগে উঠে ম্যাগাজিনের পাতা উল্টায়। কিছুক্ষণ পর আবার ঘুমিয়ে পড়ে। জীবনের কাছে যেন তার কিছুই চাওয়ার বা পাওয়ার নেই। 4-5টা টিউশনি, মাঝে মধ্যে কিছু খুচরা কাজ এবং প্রুফ দেখার কাজে সে খুশি। বিয়ে পাশ করার পর কিছুদিন সে চাকরির চেষ্টা করেছিল, তারপর ধুর, আমার আর হবে না এই বলে সব ছেড়ে ছেড়ে দিল। আমি একবার বলেছিলাম, সারা জীবন এই করেই কাটাবি নাকি? সে বলল, অসুবিধে কি, তুই তো কিছু না করেই কাটাচ্ছিস। আমার অবস্থা ভিন্ন। আমার কোনো দায় দায়িত্ব নেই। তাছাড়া আমি একটা এক্সপেরিমেন্ট করছি, তুই তো কিছু করছিস না। মজিদ কিছুই বলল না। আমি ভেবেছিলাম একবার হয়তো জিজ্ঞেস করবে কিসের এক্সপেরিমেন্ট, তাও করল না। আসলে তার জীবনে কোনো কৌতূহল নেই। রূপাকে অনেক বলে কয়ে একবার রাজি করেছিলাম যাতে সে মজিদকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরে আসে। আমার দেখার ইচ্ছা, একটি অসম্ভব রূপবতী এবং বুদ্ধিমতী মেয়েকে পাশে পেয়ে তার মনের ভাব কি হয়। আগের মতোই নির্লিপ্ত থাকে, নাকি জীবন সম্পর্কে খানিকটা হলে আগ্রহী হয়। আমার প্রস্তাবে রূপা প্রথমে খুব রাগ করল। চোখ তীক্ষ্ণ করে বলল, তুমি নিজে কখনো আমাকে নিয়ে চিড়িয়াখানায় গিয়েছ? চিড়িয়া জানেন একটা ছেলে কিনে আমি যাব? তুমি আমাকে পেয়েছটা কি? সে যতই রাগ করে, আমি ততই হাসি। রূপাকে ঠান্ডা করার এই একটাই পথ। সে যত রাগ করবে আমি তত হাসব। আমার হাসি দেখে আরও রাখবে, আমি আরও হাসব। সে হাল ছেড়ে দেবে। এবারও তাই হলো। সে মজিদকে নিয়ে যেতে রাজি হলো। আমি একটা ছুটির দিনে মজিদকে বললাম, তুই চিড়িয়াখানা থেকে ঘুরে আয়, পত্রিকায় দেখলাম জিরাফ এসেছে। মজিদ বলল, জিরাফ দেখে কি হবে? কিছুই হবে না, তবু দেখে আয়। ইচ্ছে করছে না। আমার এক দুঃসম্পর্কের ফুফাতো বোন বেচারি শখ চিড়িয়াখানা দেখার, সঙ্গে পুরুষ মানুষ না থাকলে যেতে পারছে না। আমার আবার জন্তু জানার ভাল লাগে না, তুই তাকে নিয়ে যা। মজিদ বলল, আচ্ছা। আমার ধারণা ছিল রূপাকে দেখেই মজিদ একটা ধাক্কা খাবে। সেরকম কিছুই হলো না। রূপা গাড়ি নিয়ে এসেছিল। মজিদ গম্ভীর মুখে ড্রাইভারের পাশে বসল। রূপা হাসি মুখে বলল, আপনি সামনে বসেছেন কেন? পেছনে আসুন, দুজন গল্প করতে করতে যাই। মজিদ বলল, আচ্ছা। পেছনে এসে বসল। তার মুখ ভাবলেশীন। একবার ভালো করে দেখলেও না তার পাশে যে বসে আছে সে মানবী না অপসরী। ফিরে আসার পর জিজ্ঞেস করলাম, কেমন দেখলি? ভালোই। কথা হয়েছে রূপার সঙ্গে? কি কথা হলো? মনে নেই।
আচ্ছা, রূপার পরনে কি রঙের শাড়ি ছিল বলতো? লক্ষ্য করিনি। আমি মজিদের সঙ্গে অনেক সময় কাটাই। রাতে তার সঙ্গে এক চোখেতে ঘুমাই। তার কাছ থেকে শিখতে চেষ্টা করি কি করে আশেপাশের জগৎ সম্পর্কে পুরোপুরি নির্লিপ্ত হওয়া যায়। সাধু সন্ন্যাসীরা অনেক সাধনের যে স্তরে পৌঁছেন, মজিদ সেই স্তরটি কি করে এত সহজে অতিক্রম করল তা আমার জানতে ইচ্ছা করে। আমার বাবা তার খাতায় আমার জন্য যেসব উপদেশ লিখে গেছেন, তার একটার নাম হচ্ছে নির্লিপ্ততা। তিনি লিখেছেন, পৃথিবীর সকল মহাপুরুষ এবং মহাজ্ঞানীরা এই জগৎকে মায়া বলে অভিহিত করিয়াছেন। আমি আমার ক্ষুদ্র চিন্তা এবং ক্ষুদ্র বিবেচনায় দেখিয়াছি আসলেই মায়া। স্বামী ও স্ত্রীর প্রেম যেমন মায়া বই কিছু নয়, ভ্রাতা ও ভগ্নীর স্নেহ সম্পর্ক তাই। যে কারণে স্বার্থে আঘাত লাগিবা মাত্র স্বামী স্ত্রীর প্রেম বা ভ্রাতা ভগ্নীর ভালোবাসা কর্পূরের মতো উড়িয়া যায়। কাজেই তোমাকে পৃথিবীর সর্ববিষয়ে পুরোপুরি নির্লিপ্ত হইতে হইবে। কোনো কিছুর প্রতি তুমি যেমন আগ্রহ বোধ করিবে না, আবার অনাগ্রহ বোধ করিবে না। মানুষ মায়ার দাস, সেই দাসত্ব শৃঙ্খল তোমাকে ভাঙিতে হইবে। মানুষের অসাধ্য কিছুই নাই, চেষ্টা করিলে তুমি তা পারিবে। তোমার ভিতরে সেই ক্ষমতা আছে। সেই ক্ষমতা বিকাশের চেষ্টা আমি তোমার শৈশবেই করিয়াছি। একই সঙ্গে তোমাকে আদর এবং অনাদর করা হইয়াছে। মাতার প্রবল ভালোবাসা হইতে তুমি বঞ্চিত হইয়াছ। এই সমস্তই একটা পরীক্ষার অংশ। এই পরীক্ষায় সফলকাম হইতে পারিলে প্রমাণ হইবে যে ইচ্ছা করিলে মহাপুরুষদের এই পৃথিবীতে তৈরি করা যায়। যদি একটা সাধারণ কুকুরকেও যথাযথ প্রশিক্ষণ দেওয়া যায়, সেই কুকুর শিকারী কুকুরে পরিণত হয়। একজন ভালো মানুষ পরিবেশের চাপে ভয়াবহ খুনিতে রূপান্তরিত হয়। যদি তাই হয়, তবে কেন আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী মানব সম্প্রদায় তৈরি করতে পারব না? বাবা আমার ভেতর থেকে মায়া কাটানোর চেষ্টা করেছেন। শৈশবের কিছু কথা মনে আছে। একটা খেলনা হয়তো আমার খুব পছন্দ, তিনি কিনে আনলেন। গভীর আনন্দে আমি আত্মহারা। তখন হঠাৎ বাবা বললেন, আচ্ছা, এইবার এই খেলনাটা ভেঙে টুকরো টুকরো করে ফেলি। আমি বিস্মিত হয়ে বললাম, কেন? এমনি। বাবা একটা হাতুড়ি নিয়ে খেলনা ভাঙতে বসতেন। আমি কাদো কাদো চোখে তাকিয়ে দেখতাম। একবার খাতায় করে একটা টিয়া পাখি নিয়ে এলেন। কি সুন্দর সবুজ রং, লাল টুকটুকে ঠোঁট। আমি বললাম, বাবা, এটা কি আমার পুষবো? তিনি হাসি মুখে বললেন, হ্যাঁ। আনন্দে আমার চোখে পানি এসে গেল। আমি বললাম, টিয়া পাখি কি খায় বাবা? শুকনা মরিচ খায়। ঝাল লাগে না? না। একটা শুকনা মরিচ নিয়ে এসে দে, দেখবি কিভাবে কপ করে খাবে। আমি ছুটে গেলাম শুকনা মরিচ আনতে। মরিচ এনে দেখি বাবার টিয়া পাখিটা গলা টিপে মেরে ফেলেছেন। এমন সুন্দর একটা পাখি মরে পড়ে আছে। ভয়ঙ্কর একটা ধাক্কা লাগলো। বাবা বললেন, মন খারাপ করবি না, মৃত্যু হচ্ছে এই জগতের আদি সত্য। তিনি তার পুত্রের মন থেকে মায়া কাটাতে চেষ্টা করছেন। তার চেষ্টা কতটা সফল হয়েছে, মায়া কি কেটেছে? আমার তো মনে হয় না। এই যে মজিদ চুপচাপ বসে আছে, পত্রিকার পাতা উল্টাচ্ছে, কেন জানি বড় মায়া লাগছে তাকে দেখে। এই মায়া আমার বাবা শত ট্রেনিংয়েও কাটাতে পারেননি, অথচ মজিদ কোনো রকম ট্রেনিং ছাড়াই সব মায়া কাটিয়ে বসে আছে। মজিদকে ছাত্র হিসেবে পেলে বাবার লাভ হতো। মজিদ, কে? আমার হাতে একটা চাকরি আছে, করবি? কি চাকরি? কি চাকরি জানি না, আমার বড়প্পা বলেছিলেন জোগাড় করে দিতে পারেন। তিনি আমাকে চেনেন কিভাবে? চেনেন না? চাকরিটা আমার জন্য, তবে আমি তোকে পাইয়ে দেব। দরকার নেই। দরকার নেই কেন? টাকা পয়সার টানাটানি তো এখন আর আগের মতো নেই। দেশে এবার থেকে আর টাকা পাঠাতে হবে না। কেন? বাবা মারা গেছেন। সে কি? আমি বিস্মিত চোখে তাকিয়ে রইলাম। মজিদ বলল, এত অবাক হচ্ছিস কেন? বুড়ো হয়েছে, মারা গেছে। কিছুদিন পর বোনকেও আর টাকা পাঠাতে হবে না। সেও কি মারা যাচ্ছে? না, তার ছেলে পাশ করে গেছে, বিয়ে পাশ করেছে, চাকরি বাকরি কিছু পেয়ে যাবে। তুই চাস না তোর একটা গতি হোক? আরে দূর দূর, ভালোই তো আছি। মজিদ হাই তুলল। আমি বললাম, ভাত খেয়েছিস? না, চল খেয়ে আসি। রাস্তায় নেমে মজিদ বলল, বিয়ে বাড়িটারি কিছু পাওয়া যায় কিনা খুঁজে দেখবি, বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। আমি বললাম, বিরিয়ানি খুঁজতে হবে না, চল পুরান ঢাকায় নিয়ে আজ তোকে বিরিয়ানি খাওয়াবো, টাকা আছে। আবার অত দূর যাবো? আজ ছুটির দিন ছিল, একটু হাঁটলেই বিয়ে বাড়ি পেয়ে যেতাম। তুই কি একটা বিয়ে করবি নাকি? আমি? আরে দূর, বিয়ে করা মানে শতেক যন্ত্রণা, শতেক দায়িত্ব। দায়িত্ব ভালো লাগে না। সিগারেট খাবি? মজিদ হ্যাঁ না কিছুই বলল না। দিলে খাবে, না দিলে খাবে না। আমি রাস্তার মোড়ের দোকান থেকে সিগারেট কিনলাম। মজিদ নির্লিপ্ত ভঙ্গিতে টানছে। আমি বললাম,
তুই দিন দিন কি হয়ে যাচ্ছিস বলতো? কি হচ্ছে? গাছ হয়ে যাচ্ছিস। সত্যি সত্যি গাছ হতে পারলে ভালোই হতো। আমরা রিক্সার খোঁজে বড় রাস্তা পর্যন্ত চলে এলাম। রিক্সা আছে, তবে ওরা কেউ পুরান ঢাকার দিকে যাবে না। দূরের ট্রিপে ওদের ক্ষতি, কাছের ট্রিপে পয়সা বেশি, পরিশ্রম কম। এত কিছু মাথায় ঢুকবে না, এরকম বোকা একজন রিক্সাওয়ালার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। মজিদ, বল, তুই দেখ রিক্সা পাস কিনা, আমি চট করে একটা টেলিফোন করে আসি। আচ্ছা। আমি টেলিফোন করতে ঢুকলাম তরঙ্গিনী নামের স্টেশনারি দোকানে। আজকাল চমৎকার সব দোকান হয়েছে, এদের নাম যেমন সুন্দর, সাজসজ্জাও সুন্দর। আমাকে দেখে দোকানের সেলসম্যান জামান এগিয়ে এলো। এই ছেলের বয়স অল্প, সুন্দর চেহারা। একদিন দেখি দোকানের আসছে না, মাস 2 পর আবার এসে উপস্থিত, সমস্ত মুখ ভর্তি বসন্তের দাগ। ব্যাপারটা বিস্ময়কর, কারণ পৃথিবী থেকে বসন্ত উঠে গেছে। এই ছেলে সেই বসন্ত পেল কি করে? সবসময় ভাবি জিজ্ঞেস করব, জিজ্ঞেস করা হয়ে ওঠে না। তবে তার মুখে দাগ হওয়ার পর ব্যবহার খুব ভালো হয়েছে। আগে ব্যবহার খুব খারাপ ছিল। জামান হাসি মুখে বলল, স্যার ভালো আছেন? হুম। টেলিফোন করবেন? যদি টেলিফোনে ডায়াল টোন থাকে এবং টেলিফোনের চাবি থাকে তাহলে করব। দুটো টেলিফোন করব। এই যে 4 টাকা। টাকা দিয়ে সবসময় লজ্জা দেন স্যার। লজ্জার কিছু নেই। টেলিফোন শেষে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। প্রায় জিজ্ঞেস করব ভাবি, মনে থাকে না। আজ আপনি মনে করিয়ে দেবেন। আচ্ছা। আমার সামনে টেলিফোন দিয়ে জামান সরে গেল। এইটুকু ভদ্রতা আছে। অধিকাংশ দোকানে টেলিফোন করতে দেয় না, টাকা দিও না। যদিও দেয়, রিসিভারের আশেপাশে গুড়গুড় করে কি কথা হচ্ছে শুনবার জন্য। হ্যালো, কে কথা বলছেন? তুমি কি মীরা? হ্যাঁ হ্যাঁ, আমি মীরা। আপনাকে বুঝতে পারছি, আপনি টুটুল। আসল জন না, নকল জন। ওই দিন খট করে টেলিফোন নামিয়ে রাখলেন কেন? আমার অসম্ভব কষ্ট হয়েছিল। টেলিফোন নামিয়ে রাখিনি তো, হঠাৎ লাইন কেটে গেল। আমিও তাই ভেবেছিলাম। অনেকক্ষণ টেলিফোনের সামনে বসেছিলাম, লাইন কেটে গেলে আবার করলেন না কেন? টাকা ছিল না। টাকা ছিল না মানে? আমি তো বিভিন্ন দোকান টোকান থেকে টেলিফোন করি, 2 টাকা পকেটে নিয়ে যাই। আরেকবার করতে হলে আরো 2 টাকা লাগবে, বুঝতে পারছো? পারছি। এখন আপনার সঙ্গে টাকা আছে? আছে। ওই দিন আপনার টেলিফোন পাওয়ার পর বাবাকে সব বললাম। বাবাকে তো চেনেন না, বাবা খুবই রাগী মানুষ। তিনি প্রথমে আমাদের দুজনকে খুব বকা দিলেন, আপনাকে রাস্তা থেকে তোলার জন্য এবং পথে নামিয়ে দেওয়ার জন্য। তারপর, আচ্ছা, আপনি আমার কথা শুনছেন তো? হ্যাঁ, শুনছি। তারপর বাবা গাড়ি বের করে থানায় গেলেন, ফিরে এলেন মন খারাপ করে। মন খারাপ করে ফিরলেন কেন? কারণ ওসি সাহেব আপনার সম্পর্কে অদ্ভুত অদ্ভুত কথা বলেছেন। আপনি নাকি পাগল ধরনের, তার উপর কবি। আমি কবি? হ্যাঁ, আপনি যে কবিতার খাতাটা থানায় ফেলে এসেছিলেন, বাবা সেটাও নিয়ে এসছেন। তাই নাকি? হ্যাঁ, আমি সবগুলো কবিতা পড়েছি। কেমন লাগলো? ভালো, অসাধারণ। সবচেয়ে ভালো লাগলো কোনটা? বলবো, আমার কিন্তু মুখস্থ। কবিতার নাম রাত্রি। পরীক্ষা নিচ্ছি, দেখি সত্যি সত্যি তোমার মুখস্থ কিনা। কবিতাটা বলো। মীরার সঙ্গে সঙ্গে আবৃত্তি করল। পতঞ্জলিরা ঘুমাওনি জানি, তাই চুপি চুপি গাঢ় রাত্রে শুয়ে বলি, শোনো, সৌর তারা ছাওয়া এই বিছানায় সূক্ষ্ম জাল রাত্রির মশারি, কত দীর্ঘ দুজনার গেল সারাদিন। আলাদা নিঃশ্বাসে এতক্ষণে ছায়া ছায়া পাশে ছুঁই। কি আশ্চর্য, দুজনে দুজনা। অতঞ্জিলা, হঠাৎ কখন শুভ্র বিছানায় পড়ে জ্যোৎস্না, দেখি তুমি নেই। কবিতা সে চমৎকার আবৃত্তি করল। আবৃত্তি শেষে ছোট নিঃশ্বাস ফেলে বলল, কি বলতে পারলাম? হ্যাঁ, পারলে। তোমার স্মৃতিশক্তি ভালো, তবে কবিতা সম্পর্কে কোনো ধারণা নেই। কেন? এটা কি ভালো কবিতা না? অবশ্যই ভালো, তবে আমার লেখা না, অমিয় চক্রবর্তীর লেখা। আপনার নোটবইয়ের সব কবিতাই কি অন্যের? হ্যাঁ, মাঝে মাঝে কিছু কবিতা পড়ে মনে হয় এগুলি আমারই লেখার কথা ছিল, কোনো কারণে লেখা হয়নি, তখন সেটা নোটবুকে টুকে রাখি। আপনি কি খুব কবিতা পড়েন? না, একেবারেই না। তবে আমার একজন বান্ধবী আছে, সে খুব পড়ে এবং জোর করে আমাকে কবিতা শোনায়। ওর নাম কি? ওর নাম রূপা, তবে আমি তাকে মাঝে মাঝে ময়ূরাক্ষী ডাকি। বাহ, কি সুন্দর নাম। সে কিন্তু এই নাম একেবারেই পছন্দ করে না। কেন বলুন তো? কারণ এই নামে এলিফ্যান্ট রোডে একটা জুতার দোকান আছে। মীরা খিলখিল করে হেসে উঠল, অনেকক্ষণ পর্যন্ত হাসল। মনে হলো মেয়েটা যে পরিবেশে বড় হচ্ছে, সেই পরিবেশে কেউ রসিকতা করে না, সবাই গম্ভীর হয়ে থাকে। সামান্য রসিকতায় এই কারণেই সে এতক্ষণ ধরে হাসছে।
হ্যালো, আপনি কিন্তু টেলিফোন রাখবেন না। আচ্ছা, রাখবো না। ওই দিন আপনার সঙ্গে কথা বলার পর থেকে এমন হয়েছে টেলিফোন বাজার সঙ্গে সঙ্গে ছুটে যায়, মনে হয় আপনি টেলিফোন করছেন। তাই নাকি? হ্যাঁ, আরেকটা ব্যাপার বলি, মা আপনার জন্য খুব চমৎকার একটা পাঞ্জাবি কিনে রেখেছেন। ওই পাঞ্জাবিটা নেওয়ার জন্য হলেও কিন্তু আমাদের বাসায় আপনাকে আসতে হবে। আচ্ছা, আসবো। কবে আসবেন? টুটুলকে খুঁজে পেলেই আসবো। আপনি ওকে কোথায় খুঁজে পাবেন? আমি খুব সহজেই পাবো। হারানো জিনিস খুঁজে পাওয়ার ব্যাপারে আমার খুব নাম ডাক আছে। আচ্ছা, ওই দিন আপনি কি করে বললেন যে টুটুল ভাইয়ের কপালে কাঁটা দাগ আছে? আমার কিছু সুপার ন্যাচারাল ক্ষমতা আছে, আমি মাঝে মাঝে অনেক কিছু বলতে পারি। বলেন তো, আমি কি পরে আছি? তোমার পরনে আকাশি রঙের শাড়ি। হলো না, আপনার আসলে কোনো ক্ষমতাই নেই। ঠিক ধরেছ। কিন্তু আপনি যখন বলেছিলেন যে আপনার সুপার ন্যাচারাল ক্ষমতা আছে, আমি কিন্তু বিশ্বাস করেছিলাম। মনে হচ্ছে তোমার একটু মন খারাপ হয়েছে। হ্যাঁ, হয়েছে। টেলিফোন কি রেখে দিব? না না, প্লিজ আপনার ঠিকানাটা বলুন তো। আমি টেলিফোন নামিয়ে রাখলাম। অনেকক্ষণ কথা হয়েছে, আর না। মজিদ বোধহয় রিকশা ঠিক করে ফেলেছে। তবে ঠিক করলেও সে আমাকে এসে বলবে না, অপেক্ষা করবে। এর মধ্যেই দ্রুত রূপার সঙ্গে একটা কথা সেরে নেওয়া দরকার। আমি টেলিফোন করতেই রূপার বাবা টেলিফোন ধরলেন। আমি গম্ভীর গলায় বললাম, এটা কি রেলওয়ে বুকিং? তিনি ক্ষিপ্ত গলায় বললেন, হাজিল চোপড়া, হু আর ইউ? কি চাও তুমি? রূপাকে দেবেন? রাস্কেল, ফাজলাম করার জায়গা পাও না। এমন শিক্ষা দেব? আপনি এত রেগে গেছেন কেন? শাট আপ। আমি ভদ্রলোককে আরো খানিকক্ষণ হইচই করার সুযোগ দিলাম। আমি জানি হইচই শুনে রূপা এসে টেলিফোন ধরবে। হলো তাই। রূপার গলা শোনা গেল। সে করুণ গলায় বলল, তুমি চলে এসো। কখন? এই এখন, আমি বারান্দায় দাঁড়িয়ে থাকবো। আচ্ছা, আসছি। অনেকবার আসছি বলে তুমি আসোনি, এইবার যদি না আসো তাহলে? তাহলে কি? রূপা খানিকক্ষণ চুপচাপ থেকে বলল, আমি বারান্দায় দাঁড়িয়ে থাকবো। রূপার বাবা সম্ভবত তার হাত থেকে টেলিফোনটা কেড়ে নিলেন। খট করে রিসিভার নামিয়ে রাখার শব্দ হলো। আজ এদের বাড়িতে ভূমিকম্প হয়ে যাবে। রূপার বাবা মা ভাই বোন কেউ আমাকে সহ্য করতে পারে না। রূপার বাবা তার দারোয়ানকে বলে রেখেছেন যেন কিছুতেই আমাকে ওই বাড়িতে ঢুকতে না দেওয়া হয়। আজ কি হবে কে জানে। বাইরে এসে দেখি মজিদ রিকশা ঠিক করেছে। রিকশাওয়ালা রিকশার সিটে বসে ঘুমোচ্ছে। মজিদ শান্ত মুখে ড্রাইভারের পাশে বসে বিশ্রাম করছে। আমার মনটা একটু খারাপ হয়ে গেল। আজও জামানকে জিজ্ঞেস করা হলো না তার মুখে বসন্তের দাগ এলো কি করে। কিছু কিছু প্রশ্ন আছে যা কোনোদিনও করা হয় না। এটা বোধহয় সেই জাতীয় কোনো প্রশ্ন। বিরিয়ানি খেয়ে অনেক রাতে ফিরলাম। অসহ্য গরম। সেই গরমে ছোট্ট একটা চৌকিতে আমি এবং মজিদ শুয়ে আছি। মজিদের হাতে হাত পাখা। সে দ্রুত তার পাখা নাড়ছে। গরম তাতে কমছে না, বরং বাড়ছে। মনে হচ্ছে ময়ূরাক্ষী নদীটাকে বের করতে হবে, নয়তো এই দুঃসহ রাত পার করা যাবে না। মজিদের হাত পাখার আন্দোলন থেমে গেছে। সে গভীর ঘুমে অচেতন। ঘরের শুনশান নীরবতা। আমি ময়ূরাক্ষী নদীর কথা ভাবতে শুরু করলাম। সঙ্গে সঙ্গে দৃশ্য পাল্টে গেল। এই নদী এক এক সময় এক একভাবে আসে। আজ এসেছে দুপুরের নদী হয়ে। প্রখর দুপুর। নদীর জলে আকাশের ঘন নীল ছায়া। ঝিম ধরে আছে চারদিক। হঠাৎ নদী মিলিয়ে গেল। মজিদ ঘুমের মধ্যে এই বৃষ্টি শব্দ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এই মজিদ, এই। মজিদ চোখ মেলল। কি হয়েছে রে? কিছু না। স্বপ্নে দেখেছিস? হ্যাঁ। দুঃস্বপ্ন? না। কি স্বপ্ন দেখেছিস বলতো? মজিদ অনেকক্ষণ চুপ করে থেকে ক্ষীণ স্বরে বলল, স্বপ্নে দেখলাম বাবা আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। মজিদ শুয়ে পড়ল। আমি জানি না মজিদের বাবা কিভাবে তার গায়ে হাত বোলাতেন। আমার ইচ্ছা করছে ঠিক সেই ভঙ্গিতে মজিদের গায়ে হাত বোলাতে। হিমু, কি? আমার বাবা আমাকে আদর করত। সব বাবারই করে। আমার বাবা খুব বেশি করত। একদিন কি হয়েছে জানিস? বল, শুনছি। না, থাক। থাকবে কেন, শুনি। এই গরমে ঘুম আসছে না। তোর গল্প শুনলে ভালো লাগবে। আমি তখন খুব ছোট। তারপর? না, থাক। মজিদার শব্দ করল না। ঘরের ভেতর অসহ্য গরম। অনেক চেষ্টা করেও নদীটাকে আনতে পারছি না। আজ আর পারবো না। আজ বরং বাবার কথাই ভাবি। আমার বাবাকে আমাকে ভালোবাসতেন, নাকি আমি ছিলাম তার খেলার কোনো পুতুল, যে পুতুল তিনি নানানভাবে ভেঙে নতুন করে তৈরি করতে চেষ্টা করেছিলেন। কত রকম উপদেশে তার খাতা ভর্তি করে রেখেছেন। মৃত্যুর আগের মুহূর্তে হয়তো ভেবেছেন এইসব উপদেশ আমি অক্ষরে অক্ষরে মেনে চলব।
আমি কি সেসব উপদেশ মানি নাকি মানার ভান করি? তার খাতায় লেখা উপদেশ নম্বর 11, সৃষ্টিকর্তার অনুসন্ধান। সৃষ্টিকর্তার অনুসন্ধান করিবে, ইহাতে আত্মার উন্নতি হইবে। সৃষ্টিকর্তাকে জানা এবং আত্মাকে জানা একই ব্যাপার। স্বামী বিবেকানন্দের একটি উক্তি এই প্রসঙ্গে স্মরণ রাখিও, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর। মজিদ আবার কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, তবে কাঁদছে ঘুমের মধ্যে। সে আবার ঘুমিয়ে পড়েছে। সে কি প্রতি রাতেই কাঁদে? বড় ফুপু অবাক হয়ে বললেন, তুই কোত্থেকে? আমি বললাম, আসলাম আর কি, তোমাদের খবর কি? 15 দিন পর উদয় হয়ে বললি, তোমাদের খবর কি? তোর কত খোঁজ করেছি, গিয়েছিলি কোথায়? মজিদের গ্রামের বাড়িতে। মজিদকে নিয়ে তার বাবার কবর জিয়ারত করে এলাম। মজিদ আবার কি? তুমি চিনবে না, আমার ফ্রেন্ড। আমাকে এত খুঁজাখুঁজি করছিলে কেন? বড় ফুপু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তোকে খুঁজছি বাদলের জন্য। ওকে তুই বাঁচা। অসুখ? তুই নিজে গিয়ে দেখ, ও তার পড়ার বইপত্র সব পুড়িয়ে ফেলেছে। 1 সপ্তাহ পরে পরীক্ষা। বলো কি? বাদলের ঘরে গিয়ে দেখি সে বেশ স্বাভাবিক ভঙ্গিতে পড়াশোনা করছে। পরিবর্তনের মধ্যে তার মাথার চুল আরো বড় হয়েছে, দাড়ি গোঁফ আরো বেড়েছে, গায়ে চকচকে সিল্কের পাঞ্জাবি। বাদল হাসি মুখে আমার দিকে তাকালো। আমি বললাম, খবর কি রে? বাদল বলল, খবর তো ভালোই। তুই নাকি বই পোড়াচ্ছিস? সব বই তো পোড়াচ্ছি না, যেগুলো পড়া হচ্ছে সেগুলো পুড়িয়ে ফেলছি। ও আচ্ছা। মা বাবা দুজনেরই ধারণা আমার মাথা খারাপ হয়ে গেছে। তোর কি ধারণা, মাথা ঠিকই আছে? হ্যাঁ ঠিক আছে, তবে মাথায় উকুন হয়েছে। বলিস কি? মাথা ঝাঁকি দিলে টুকটাক করে উকুন পড়ে। বলিস কি? হ্যাঁ সত্যি, দেখবে। থাক থাক, দেখাতে হবে না। হিমু ভাই, তুমি এসেছো ভালোই হয়েছে। বাবাকে বুঝিয়ে যাও, বাবার ধারণা আমার সব শেষ। পোপা কি বাসায়? হ্যাঁ বাসায়। কিছুক্ষণ আগে আমার ঘরে ছিলেন, নানান কথা বোঝাচ্ছেন। আমি ফুপার সঙ্গে দেখা করতে গেলাম। তার স্বাস্থ্য এই কদিনে মনে হয় আরো অনেক ভেঙেছে। চোখের চাউনিতে দিশেহারা ভাব। তিনি আমার দিকে বিষণ্ণ চোখে তাকিয়ে আছেন। যে দৃষ্টি বলে দিচ্ছে, তুমি আমার ছেলের এই অবস্থার জন্য দায়ী। তোমার জন্য আমার এই অবস্থা। কেমন আছেন ফুপা? ভালো। রিন্কি কোথায়, শ্বশুরবাড়িতে? হ্যাঁ। সন্ধ্যাবেলায় ঘরে বসে আছেন যে, প্র্যাকটিসে যাচ্ছেন না? আর প্র্যাকটিস, সব মাথায় উঠেছে। আমি ফুপার সামনে চেয়ারে বসলাম। মনে হচ্ছে আজও তিনি খানিকটা মদ্যপান করেছেন। আমি সহজ গলায় বললাম, ফুপা, ওই চাকরিটা কি আছে? কোন চাকরি? ওই যে আমাকে বলেছিলেন বাদলকে আগের অবস্থায় নিয়ে গেলে ব্যবস্থা করে দেবেন। তুমি চাকরি করবে? নতুন কথা শুনছি। আমি করব না, আমার এক বন্ধুর জন্য। ফুপা চুপ করে রইলেন। আমি বললাম, বাদলের ব্যাপারটা আমি দেখছি, আপনি ওর চাকরিটা দেখুন। বাদলের কিছু তুমি করতে পারবে না। ও এখন সমস্ত চিকিৎসার অতীত। বইপত্র পুড়িয়ে ফেলছে, ছাদে আগুন জ্বালিয়েছে। সে আগুনের সামনে মাথা ঝাঁকাচ্ছে, আর মাথা থেকে উকুন পড়ছে আগুনে। পটপট শব্দ হচ্ছে। ছি ছি, কি কাণ্ড! আমি হতভম্ব হয়ে দেখলাম। একবার ভাবলাম একটা চড় লাগাই, তারপর মনে হলো কি লাভ। খোপা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমি হাসলাম। খোপা বললেন, তুমি হাসছো? তোমার কাছে পুরো ব্যাপারটা হাস্যকর মনে হতে পারে, আমার কাছে না। আমি বাদলের ব্যাপারটা দেখছি, আজই দেখছি। আপনি আমার বন্ধুর চাকরির ব্যাপারটা দেখবেন। তোমার বন্ধু কি তোমার মতো? না, ও চমৎকার ছেলে, 7 চরে রানী, এরকম টাইপ। আমি বাদলকে নিয়ে বের হলাম। বাদল মহা খুশি। রাস্তায় নেমেই বলল, তোমার পরিকল্পনা কি হিমু ভাই? সারা রাত রাস্তায় হাঁটবো? 2 বছর আগের কথা মনে আছে? সারা রাত আমরা হাঁটলাম, জ্যোৎস্না রাত। মনে হচ্ছিল আমরা দস্তয়েভস্কির উপন্যাসের কোনো চরিত্র। মনে আছে? আছে। আজও কি সেরকম কিছু? না, আজ যাচ্ছে সেলুনে, দাড়ি গোঁফ কামাবো। বাদল হতভম্ব হয়ে গেল, যেন এমন অদ্ভুত কথা সে জীবনেও শুনেনি। ক্ষীণস্বরে বলল, দাড়ি গোঁফে লম্বা চুলে তোমাকে যে কি অদ্ভুত সুন্দর লাগে তা তো তুমি জানো না। তোমাকে অবিকল রাসপুটিনের মতো লাগে। রাসপুটিনের মতো লাগলেও ফেলে দিতে হবে। এক জিনিস বেশি দিন ধরে একটা নেই, ভোল পাল্টাতে হয়। অনেকটা সাপের খোলস ছাড়ার মতো। কিছুদিন অন্য সাজে থাকবো, তারপর আবার। তাহলে কি আমিও ফেলে দেব? দেখ চিন্তা করে। অবশ্য উকুনের জন্য কষ্ট হচ্ছে, ভয়ঙ্কর চুলকায়, রাতে ভালো ঘুম হয় না। তাহলে বরং ফেলেই দে।
তুমি ফেললে তো ফেলবই। বাদল হাসতে লাগলো। মনে হচ্ছে গভীর কোনো আনন্দে তার হৃদয় পূর্ণ হয়ে আছে। দুজনে চুল কেটে দাড়ি গোঁফ ফেলে দিলাম। বাদল কয়েকবারই বলল, ভীষণ হালকা লাগছে, মনে হচ্ছে বাতাসে উড়ে যাব। আমি বললাম, আয়নার দিকে তাকিয়ে দেখ, নিজেকে অন্য মানুষ বলে মনে হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে। মাঝে মাঝে নিজেকে অচেনা করাও দরকার। যখন যে সাজ ধরবি সেরকম ব্যবহার করবি। একে বলে ব্যক্তিত্ব রূপান্তর। বুঝতে পারছিস? পারছি। ফুপা এবং ফুপু তাদের ছেলেকে দেখে দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারলেন না। সবার আগে নিজেকে সামলে নিলেন ফুপা। আমার দিকে তাকিয়ে কোমল গলায় বললেন, তোমার বন্ধুকে নিয়ে কাল আমার চেম্বারে এসো, 11টা থেকে 12টার মধ্যে। মনে থাকবে? হ্যাঁ, থাকবে। হিমু, মেনি থ্যাঙ্কস। আমি হাসলাম। ফুপা বললেন, আমার ঘরে এসো, গল্প করি। তোমার সঙ্গে গল্পই করা হয় না। আমি বললাম, আপনি যান, আমি আসছি, একটা টেলিফোন করে আসি। ফুপা বললেন, তোমার এই টেলিফোন ব্যাধির একটা চিকিৎসা হওয়া দরকার। কার সঙ্গে এত কথা বলো? ঘন্টার পর ঘন্টা কথা। আমার তো দুটো কথা বললেই বিরক্ত লাগে। ওপাশ থেকে হ্যালো শুনে আমি বললাম, কে, মীরা? অনেকক্ষণ কোনো শব্দ হলো না। আমি নিশ্চিত মীরা নিজেকে সামলাবার জন্য সময় নিচ্ছে। হ্যালো, তুমি কি মীরা? আপনি আমাদের এত কষ্ট দিচ্ছেন কেন? কষ্ট দিচ্ছি? হ্যাঁ, দিচ্ছেন। না হয় আমরা একটা ভুল করেছিলাম। সব মানুষই তো ভুল করে। সামান্য ভুলের জন্য যদি এত কষ্ট দেন। আমি টেলিফোন করলে কষ্ট পাও? হ্যাঁ, পাই। কারণ আপনি হঠাৎ রেখে দেন। আপনি কি মানুষটা এমন নাকি ইচ্ছা করে এসব করেন? বেশিরভাগ সময় ইচ্ছে করেই করি। আপনি কি একবার আসবেন আমাদের বাসায়? এখনো বুঝতে পারছি না, হয়তো আসবো। কবিতার খাতাটা নিতে আসবেন না? ওটা আমি তোমাকে উপহার দিলাম মীরা। তার মানে আপনি আসবেন না? না, মানুষের মুখোমুখি হতে আমার ভালো লাগে না। এতে অতি দ্রুত মায়া পড়ে যায়। টেলিফোনে কথা বললে মায়া জন্মানোর সম্ভাবনা কম। সেই জন্য টেলিফোন আমার এত প্রিয়। টেলিফোনে কথা বললে মায়া জন্মায় না। মায়া জন্মানোর অনেক কষ্ট। তাছাড়া তাছাড়া কি? থাক, আরেকদিন বলবো। আপনার বান্ধবী রূপার সঙ্গে কি আপনার প্রায়ই দেখা হয়? মাঝে মধ্যে হয়। যখন সে যেতে বলে তখন যায় না, যখন যেতে বলে না তখন হঠাৎ উপস্থিত হয়। উনি কি খুবই সুন্দর? তোমাকে তো একবার বলেছি, ও খুব সুন্দর। আপনি টেলিফোন রেখে দেবার আগে দয়া করে শুধু একটা সত্যি কথা বলুন। আমি তো সবই সত্যি কথা বলছি, কি জানতে চাচ্ছ বলো তো? ওই দিন কি পুলিশ আপনাকে মেরেছিল? না। এই তো মিথ্যা বললেন। আজ সত্যি বলছি, ওই দিন মিথ্যা বলেছিলাম। আপনার কোনটা সত্যি কোনটা মিথ্যা কে জানে? সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনাকে একটা খবর দিই, টুটুল ভাইকে পাওয়া গেছে। কাউকে কিছু না বলে 1 মাসের জন্য কলকাতা গিয়েছিল। মজার ব্যাপার কি জানেন? এখন আর আমার টুটুল ভাইকে ভালো লাগছে না। ওই দিন টেলিফোন করেছিল, আমি কথাও বলিনি। আমার এরকম কেন হলো বলুন তো? আমি টেলিফোন রেখে ফুপার খোঁজে গেলেন। তিনি ছাদে। হুইস্কির বোতল খোলা হয়েছে, বরফের পাত্র, ঠান্ডা পানি, প্লেটে ভিনেগার মেশানো চীনাবাদাম। আমাকে দেখিয়ে তিনি খুশি খুশি গলায় বললেন, বাদলের পরিবর্তনটা সেলিব্রেট করছি। ফুপু রাগ করবেন না? না, তাকে বলেছি আজ সে কোনো কিছুতেই রাগ করবে না। বমি করে সারা ঘর ভাসিয়ে দিই যদি, তবুও রাগ করবে না। তুমি বসো হিমু, আরাম করে বসো। সম্পর্কে মিশ খাচ্ছে না, মিশ খেলে তোমাকেও খানিকটা দিতাম। আপনি কপে খেয়েছেন? আরে না, মাত্র তো শুরু। আমি 9টা পর্যন্ত পারি, আমার কিছুই হয় না। ওই দিন বলেছিলেন 6টা। বলেছিলাম? বলে থাকলে ভুল বলেছি। 9টা হচ্ছে আমার লিমিট। 9, NINE, 9। আর খাবেন না ফুপা? ফুপা গ্লাসে নতুন করে ঢালতে ঢালতে বললেন, খেতে খেতে তোমার কথাই ভাবছিলাম। তুমি মানুষটা খারাপ না, পাগলা ভাব আছে, তবে ভালো। তোমার বাবা পাগলা ছিলেন, ভালো ছিল না। ভালো ছিল না বলছেন কেন? দেখেছি তো, ও বাড়ি ছেড়ে পালালো আমার বিয়ের অনেক পরে। উন্মাদ ছিল। ফুপা, আপনি কিন্তু বড় জুতো খাচ্ছেন। শুনেছি জুতো খাওয়া খারাপ। ফুপা গম্ভীর গলায় বললেন, 9 হচ্ছে আমার লিমিট। 9-এর আগে স্টপ করে দেব। হ্যাঁ, যে কথা বলছিলাম। আমার ধারণা তোমার বাবা ছিলেন একজন প্রথম শ্রেণীর উন্মাদ। এটা হচ্ছে আমার ধারণা। তুমি আবার রাগ করছো না তো? না। ছেলেকে মহাপুরুষ বানানোর অদ্ভুত খেয়াল উন্মাদের মাথাতেই আসে, বুঝলে? আরে বাবা, মানুষ কি হবে না হবে সব আগে থেকে ঠিক করা থাকে। কে ঠিক করে রাখেন? ঈশ্বর। প্রকৃতিও বলতে পারো। 46 ক্রোমোজোমে মানুষের ভবিষ্যৎ লেখা থাকে। সে কেমন হবে কি হবে সবই কিন্তু প্রিডিটারমিন্ড। জিন সব নিয়ন্ত্রণ করছে।
থোপা, আর নেবেন না। আরে এখনই বন্ধ করবো কি? নেশাটা মাত্র ধরেছে। তুমি মানুষ খারাপ না, আই লাইক ইউ। তুমি পাগল ঠিকই, তবে ভালো পাগল। তোমার বাবা ছিলেন খারাপ ধরনের পাগল। বাবা সম্পর্কে কথাবার্তা থাক। কাউকে যদি না বলো তাহলে তোমার বাবার সম্পর্কে আমার একটা ধারণার কথা বলতে পারি। আর কাউকে বলিনি, শুধু তোমাকে বলছি। বাদ দিন, কিছু বলতে হবে না। জাস্ট আমার একটা ধারণা, ভুলও হতে পারে। আমার বেশিরভাগ ধারণাটাই ভুল প্রমাণিত হয়। আমার বোধ হয় খাওয়া উচিত হবে না। শুধু লাস্ট ওয়ান হয়ে যাক, ওয়ান ফর দ্য রোড, ইনো। জি, তোমার যদি ইচ্ছে করে খানিকটা খেয়ে দেখতে পারো, উল্টো দিকে ফিরে খেয়ে পেলো, আমি কিছুই মনে করবো না। আমার মধ্যে প্রেজুডিস নেই। তুমি হচ্ছে গিয়ে বন্ধুর মতো। আমি খাবো না, আপনিও বন্ধ করুন। 9টা কি হয়ে গেছে? হ্যাঁ, 10-এ শেষ করা যাক, জোর সংখ্যা। তারপর তোমার বাবার সম্পর্কে কি যেন বলছিলাম? কিছু বলছিলাম না। বলছিলাম, মনে পড়েছে। আমার কি ধারণা জানো? আমার ধারণা তোমার বাবা তোমার মাকে খুন করেছেন। আমি সহজ গলায় বললাম, এরকম ধারণা হবার কারণ কি? যখন তোমার বাবার সঙ্গে অনেকদিন পরে দেখা হলো তখন সে অনেক কথাই বলল, কিন্তু নিজের স্ত্রী সম্পর্কে কিছু বলছে না। সে কিভাবে মারা গেছে জিজ্ঞেস করেছিলাম, প্রশ্ন শুনে রেগে গেল। বলল, অন্য 10টা মানুষ যেভাবে মারা যায় সেইভাবে মারা গিয়েছিল। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, এটা শুনে আপনি ধরে নিলেন যে বাবা মাকে খুন করেছেন? হ্যাঁ, অবশ্য আমার ধারণা ভুলও হতে পারে, আমার অধিকাংশ অনুমানই ভুল হয়। আমি চুপ করে বসে রইলাম। খোপার অধিকাংশ অনুমান ভুল হলেও এই অনুমানটি ভুল নয়, এটা সত্যি। আমি এটা জানি। আমি ছাড়াও অন্য কেউ এটা অনুমান করতে পারে, এটা আমার ধারণার বাইরে ছিল। ফুবা মদের ঘরে জিম ধরে বসে আছেন। আমি আকাশের তারা দেখছি। হেমু, জি। তোর বন্ধুকে কাল নিয়ে এসো, চাকরি দিয়ে দেব। আচ্ছা। বড় ঘুম পাচ্ছে, এখানে শুয়ে পড়ি কেমন? শুয়ে পড়ুন। ফুপা কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়লেন। আমি আকাশের তারার দিকে তাকিয়ে রইলাম। অনেক দিন আগে বাবা আমাকে ছাদে এনে আকাশের তারা দেখিয়ে বলেছিলেন, যখনই সময় পাবি ছাদে এসে আকাশের তারার দিকে তাকাবি, এতে মন বড় হবে। ক্ষুদ্র শরীরে আকাশের মতো বিশাল মন ধারণ করতে হবে, বুঝলি? বুঝে থাকলে বল হ্যাঁ। আমি বললাম হ্যাঁ। বাবা হৃষ্টভাবে বললেন, তোর উপর আমার অনেক আশা নিয়ে তোকে বড় করছি। তোর মা বেঁচে না তারাই খুব সুবিধা হয়েছে। ও বেঁচে থাকলে আদর দিয়ে তোকে নষ্ট করত। আমি যেসব পরীক্ষা নিরীক্ষা করছি তার কিছুই করতে দিত না, পদে পদে বাধা দিত। দিত কিনা বল? হ্যাঁ, দিত। তোর মা না থাকায় তাহলে একদিক দিয়ে ভালোই হয়েছে, তাই না? হ্যাঁ। বাবা হঠাৎ গলা নিচু করে বললেন, তোর মা যে নেই এর জন্য আমার উপর তোর কোনো রাগ নেই তো? তোমার উপর রাগ হবে কেন? বাবা অপ্রস্তুতের হাসি হাসলেন। সেই হাসি আমার বুকে বিঁধত। চট করে মনে পড়ল, অনেক কাল আগে সুন্দর একটা টিয়া পাখিকে বাবা গলা টিপে মেরে ফেলেছিলেন। আমি শান্ত স্বরে বললাম, মা কিভাবে মারা গিয়েছিলেন বাবা? বাবা অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, এই প্রশ্নের জবাব আমি দেব না। তোকে খুঁজে বের করতে হবে। শুধু হৃদয় বড় হলেই হবে না, তোকে বুদ্ধিমানও হতে হবে। তোর জ্ঞান এবং বুদ্ধি হবে প্রেরিত পুরুষদের মতো। শুধু একটা জিনিস মনে রাখবি, আমি যা করেছি তোর জন্যই করেছি। আচ্ছা আয়, এখন তোকে আকাশের তারাদের নাম শেখাই। একবার কালপুরুষের নাম বলেছিলাম না? বল দেখি কোনটা কালপুরুষ। এত দেরি করলে তো হবে না, তাড়াতাড়ি বল, কুইক। আমি ছাদ থেকে নিচে নামলাম। এক ধরনের গাঢ় বিষাদ বোধ করছি। এই ধরনের বিষাদ হঠাৎ হঠাৎ আমাকে আক্রমণ করে এবং প্রায় সময়ই তা দীর্ঘস্থায়ী হয়। মহাপুরুষদের কি এমন হয়? তারাও কি মাঝে মাঝে বিষাদগ্রস্ত হন? হয়তো হন না। কোনো একজন মহাপুরুষের সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, আমাদের কথাবার্তা তখন কেমন হতো? মনে মনে আমি কথোপকথনের মহড়া দিলাম। দৃশ্যটা এরকম, বিশাল বটবৃক্ষের নিচে মহাপুরুষ দাঁড়িয়ে আছেন। তিনি শীর্ণকায়, কিন্তু তাকে বটবৃক্ষের চেয়েও বিশাল দেখাচ্ছে। তার গায়ে সাদা চাদর, সেই চাদরে তার মাথা ঢাকা। ছায়াময় বৃক্ষতল, তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু কোন এক অদ্ভুত কারণে তার জলজলে চোখের কালো মনি দৃশ্যমান। মহাপুরুষের কণ্ঠস্বর শিশুর কণ্ঠস্বরের মতো, কিন্তু খুব মন দিয়ে শুনলে সেই কণ্ঠস্বরে একজন মৃত্যু পথযাত্রী বৃদ্ধের শ্লেষ জড়িত উচ্চারণের মিল খুঁজে পাওয়া যায়। আমাদের মধ্যে কথাবার্তা শুরু হলো। এই কথোপকথনের সময় তিনি একবারও আমার দিকে তাকালেন না, অথচ মনে হলো তাকিয়ে আছেন। বৎস, তুমি কি জানতে চাও? অনেক কিছু জানতে চাই। আপনি কি সব প্রশ্নের উত্তর জানেন? আমি কোনো প্রশ্নের উত্তর জানি না, কিন্তু প্রশ্ন শুনতে ভালোবাসি।
তুমি প্রশ্ন করো। বিষাদ কি? আমি জানি না। আপনি কি কখনো বিষাদগ্রস্ত হন? বিষাদ কি তাই আমি জানি না, কাজে বিষাদগ্রস্ত হই কিনা তা কি করে বলি? তুমি আরো প্রশ্ন কর, তোমার প্রশ্ন শুনে বড়ই আনন্দ হচ্ছে। আনন্দ কি? বৎস, আনন্দ কি তা আমি জানি না। আপনি জানেন এমন কিছু কি আছে? না, আমি কিছুই জানি না। তুমি প্রশ্ন করো। আমার প্রশ্ন করার কিছুই নেই, আপনি বিদায় হন। চলে যেতে বলছো? অবশ্যই, বাটাটি ভাগ। তুমি কি আমাকে অপমান করার চেষ্টা করছো? হ্যাঁ। তাতে লাভ হবে না। তুমি বোধহয় জানো না, আমাদের মান অপমান বোধ নেই। কথোপকথন আরও চালানোর ইচ্ছা ছিল, চালানো গেল না। ফুপু এসে বললেন, এই, তুই বারান্দায় দাঁড়িয়ে বিড়বিড় করছিস কেন? আমি বললাম, কথা বলছি। কার সঙ্গে কথা বলছিস? মহাপুরুষের সঙ্গে। ফুপু অসম্ভব বিরক্ত হয়ে বললেন, তুই সবসময় এমন রহস্য করিস কেন? তুই আমাকে পেয়েছিস কি? আমাকে বাদলের মতো পাগল ভাবিস? তুই কি ভাবিস যে বাদলের মতো আমি তোর প্রত্যেকটা কথা বিশ্বাস করব? আমি মধুর ভঙ্গিতে হাসার চেষ্টা করলাম। ফুপু আমার সেই হাসি সম্পূর্ণ উপেক্ষা করে বললেন, তুই একটা বিয়ে কর। বিয়ে করলে সব রোগ সেরে যাবে। বিয়ে করাটা ঠিক হবে না ফুপু। ঠিক হবে না কেন? যেসব রোগের কথা তুমি বলছো সেসব রোগ কখনো সারাতে নেই, যে কারণে মহাপুরুষেরা বিয়ে করেন না, আজীবন চিরকুমার থাকেন। বিয়ে করার পর যারা মহাপুরুষ হন তারা সংসার ছেড়ে চলে যান, যেমন বুদ্ধদেব। ফুপু হতচকিত গলায় বললেন, তুই আমাকে আপনি আপনি না বলে তুমি তুমি বলছিস কেন? আমি তো সবসময় তাই বলি। সে কি, আমার তো ধারণা ছিল আপনি করে বলিস। জি না ফুপু, আপনি ভুল করছেন। আমি আমার প্রিয়জনদের তুমি করে বলি। আপনি যদিও খুব কঠিন প্রকৃতির মহিলা, তবু আপনি আমার প্রিয়জন, সে কারণে আপনাকে আমি তুমি করে বলি। এখন তো আপনি করে বলছিস। কই না তো, তুমি করেই তো বলছি। ফুপু খুবই বিভ্রান্ত হয়ে গেলেন। মানুষকে বিভ্রান্ত করতে আমার খুব ভালো লাগে। সম্ভবত আমি মহাপুরুষদের পর্যায়ে পৌঁছে যাচ্ছি, মানুষকে বিভ্রান্ত করতে পারছি। রূপার সঙ্গে আমার পরিচয়ের সূত্র হচ্ছে বিভ্রান্তি। তাকে পুরোপুরি বিভ্রান্ত করতে পেরেছিলাম। তার সঙ্গে প্রথম পরিচয় হয় শীতকালে, পৌষ মাস কিংবা মাঘ মাস। অন্য কোনো মাসও হতে পারে, তবে শীতকাল এইটুকু মনে আছে, কারণ আমার গায়ে ছিল গেরুয়া রঙের চাদর, রূপার গায়ে হালকা লাল কার্ডিগান। প্রথমে অবশ্য কার্ডিগানের দিকে আমার চোখ পড়ল না, আমার চোখ পড়ল তার মাথায় জড়ানো স্কার্ফের দিকে। স্কার্ফের রং গাঢ় সোনালি। কাপড়ের সোনালি এবং রূপালি এই দুটি রং সচরাচর চোখে পড়ে না। হয়তো এই দুটি রং কাগজে খুব ভালো ধরে, কাপড়ে ধরে না। সোনালি রঙের স্কার্ফ মাথায় জড়ানো বলে দূর থেকে তার চুলগুলি মনে হচ্ছিল সোনালি। দেখলাম সে আমার দিকে এগিয়ে আসছে। আমি বসে আছি ইউনিভার্সিটি লাইব্রেরির বারান্দায়, বসেছি ছায়ার দিকে। শীতকালে সবাই রোদে বসতে ভালোবাসে, আমিও বাসি। তবু ছায়াময় কোণ বেছে নিয়েছি, কারণ ওই দিকটায় ভিড় কম। আমি লক্ষ্য করছি রূপা আসছে। আমি তাকে চিনি, তার নাম জানি। সে যে ধবধবে সাদা গাড়িটাতে করে আসে তার নাম্বারও জানি, ঢাকা ভ 8782। শুধু আমি একা নই, আমাদের ক্লাসের সব ছেলেই জানে। সবাই কোনো না কোনো ছলে রূপার সঙ্গে কথা বলেছে, অনেকে তার বাসায় গেছে। অতি উৎসাহী কেউ তার জন্য নোট এবং বইপত্র জোগাড় করেছে। রূপার জন্মদিনে সব ছেলেরা মিলে একটা জল রং ছবি উপহার দিল। ছবিটার নাম বর্ষা। ছবির বিষয়বস্তু হচ্ছে, একটি মেয়ে কদম গাছের একটা নিচু ডালে হাত দিয়ে মেঘমেদুর আকাশের দিকে তাকিয়ে আছে। চমৎকার ছবি। ছবিটা পাওয়া গিয়েছিল বিনা পয়সায়, তবে বাধাতে খরচ হলো 500 টাকা। সেটাকে আমরা সবাই চাঁদা তুলে দিলাম। রূপা হচ্ছে সেই ধরনের মেয়ে যার জন্য চাঁদা তুলে কিছু একটা করতে কারোর আপত্তি থাকে না। ছেলেরা গভীর আগ্রহ এবং আনন্দ নিয়ে এদের সঙ্গে মিশে এবং জানে এই জাতীয় মেয়েদের সঙ্গে তারা কখনোই খুব ঘনিষ্ঠ হতে পারবে না। এরা যথাসময়ে মা বাবার পছন্দ হওয়ার একটা ছেলেকে বিয়ে করবে, যে ছেলে সাধারণত বিদেশ থাকে। রূপা আমার সামনে এসে দাঁড়ালো, মাথার স্কার্ফ খুলে ফেলে বলল, কেমন আছো? রূপাকে যেমন সবাই তুমি করে বলে, রূপাও সবাইকে তুমি করে বলে। তার সঙ্গে দীর্ঘ 2 বছরে আমার কোনো কথা হয়নি, আজ হচ্ছে। আমি তার দিকে তাকিয়ে হাসলাম, আন্তরিক সুরে বললাম, ভালো আছি। আপনি কেমন আছেন? রূপা বিভ্রান্ত হয়ে গেল। আমি আপনি করে বলবো তা সে আশা করেনি। তাকে অপ্রস্তুত এবং লজ্জিত মনে হলো। সে এখন কি করে তাই আমার দেখার ইচ্ছা। তুমি করে চালিয়ে যায় নাকি আপনি ব্যবহার করে? বাংলা ভাষা বড়ই গোলমেলে, মাঝে মাঝে এই তরুণ তরুণীদের বিভ্রান্ত করে। রূপা নিজেকে সামলে নিল, সহজ গলায় বলল, আপনি আপনি করছেন কেন? আমাকে অস্বস্তিতে ফেলবার জন্য? আমি এত সহজে অস্বস্তিতে পড়ি না। আমি বললাম, বসো রূপা। রূপা বসতে বসতে বলল,
অনেকদিন থেকেই আপনার সঙ্গে আমার কথা বলার ইচ্ছা। কথা বলো। কেন কথা বলার ইচ্ছা তা তো জিজ্ঞেস করলেন না? জিজ্ঞেস করলাম না, কারণ কেন কথা বলার ইচ্ছা তা আমি জানি। তুমি লক্ষ্য করেছো যে আমি তোমার প্রতি তেমন কোনো আগ্রহ বোধ করিনি, গায়ে পড়ে কথা বলতে যাইনি, টেলিফোন করিনি, হঠাৎ বাসায় উপস্থিত হয়নি। ব্যাপারটা তোমার অহংকারী লেগেছে। সুন্দরী মেয়েরা খুব অহংকারী হয়। তারা সবসময় তাদের চারপাশে একদল মুগ্ধ পুরুষ দেখতে চায়। রূপা মাথার চুল ঝাঁকিয়ে বলল, তোমার কথা মোটেও ঠিক না। আমি সেজন্য তোমার কাছে আসিনি। আমি শুনেছি তুমি ভবিষ্যতে কথা বলতে পারো, হাত দেখতে পারো। অলৌকিক কিছু ক্ষমতাও নাকি তোমার আছে। আমি সেই সম্পর্কে জানতে চাই। আমার সঙ্গে মিথ্যা বলার দরকার নেই। সত্যি করে বলো তো, তোমার এ জাতীয় কোনো ক্ষমতা আছে? আছে। কি ধরনের ক্ষমতা? আমার কাছে একটা নদী আছে, যে কোনো সময় সেই নদীটাকে বের করতে পারি। রূপা বিরক্তিতে ভুরু কুঁচকে বলল, এসব আজে বাজে কথা বলে লাভ নেই। তুমি আমাকে কনফিউজ করতে পারবে না। আমার সম্পর্কে কি তুমি কিছু বলতে পারো? অবশ্যই পারি। তুমি একটা লাল গাড়িতে করে আসো, সম্ভবত গাড়ির নাম্বার ঢাকা ভ 8782। বলো। তুমি ছোটবেলায় ইলেকট্রিকের তারের হাত দিয়ে দুহাত পুড়িয়ে ফেলেছিলে। রূপা চোখ তীক্ষ্ণ করে বলল, কি করে বললে? অলৌকিক ক্ষমতায়। অলৌকিক ক্ষমতা চাই। আমার এই গল্প ক্লাসের সবাই জানে। আমি অনেকের সঙ্গে হাত পুড়িয়ে যাওয়ার গল্প করেছি। আমার মনে হয় ক্লাসের সব ছেলেই জানে। তুমি আমাদের কারোর কাছ থেকে শুনেছো, ঠিক না? হ্যাঁ, ঠিক। তাহলে তোমার কোনো ক্ষমতা টমতা নেই? না, তবে একটা নদী আছে। নদীটার নাম ময়ূরাক্ষী। আবার ফাজলামি করছো? ফাজলামি করছি না, নদীটা সত্যি আছে। এবং আমার যে কোনো ক্ষমতা নেই তাও ঠিক না। কিছু ক্ষমতা আছে। কেমন? যেমন ধরো, আজ তোমাকে নিতে গাড়ি আসবে না, তোমাকে রিক্সা করে ফিরতে হবে। এটা ঠিক হয়েছে, কাকতালীয়ভাবে বলে ফেলেছ। আমাদের গাড়ি গ্যারাজে, সাইলেন্সের পাইপ নষ্ট হয়ে গেছে, সারাতে দিয়েছে। এছাড়াও আমি বলতে পারি তোমার হ্যান্ডব্যাগে কত টাকা আছে। কত আছে? 100 টাকার নোট আছে দুটা, একটা 20 টাকার নোট, 1 টাকার নোট আছে 7টা, কিছু খুচরা পয়সা। কত বলতে পারছি না। রূপা হাসি মুখে তাকিয়ে রইল। আমি বললাম, ব্যাগ খুলে গুনে দেখো ঠিক বললাম কিনা। আমি গুনতে চাই না। গুনতে চাও না কেন? গুনলে দেখা যাবে তুমি ঠিক বলনি, তখন আমার মনটা খারাপ হয়ে যাবে। তোমার কিছু অলৌকিক ক্ষমতা আছে, এটা বিশ্বাস করতে আমার ভালো লাগছে। চারদিকে এত সব সাধারণ মানুষ, এর মধ্যে কেউ একজন থাকুক যে অসাধারণ। তুমি গুনে দেখো না। রূপা গুনলে এবং অবাক হয়ে বলল, কি করে হলো? কি করে বলতে পারলে তুমি? আমি বললাম, আমি জানি না রূপা, মাঝে মাঝে কাকতালীয়ভাবে আমার কিছু কথা মিলে যায়। আচ্ছা, আমি যাই। আমি উঠে দাঁড়ালাম। রূপা পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেল। পরের 3 মাস আমি ইউনিভার্সিটিতে গেলাম না। আমি জানি রূপা আমাকে খুঁজবে। যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। মেঘ আমরা কখনোই স্পর্শ করতে পারি না বলেই মেঘের প্রতি মমতার আমাদের সীমা নেই। 3 মাস পর হঠাৎ এক রাতে রূপাদের বাসায় টেলিফোন করে বললাম, রূপা কেমন আছো? ভালো। চিনতে পারছো? চিনতে পারবো না কেন? তুমি কোথায় ডুব মেরেছিলে? মামার বাড়ি গিয়েছিলাম। মামার বাড়ি? ক্লাস ফাঁকি দিয়ে মামার বাড়ি? হ্যাঁ, মামার বাড়ি। হঠাৎ ওদের খুব দেখতে ইচ্ছে করলো। তারা কি খুব চমৎকার মানুষ? না, তারা পিশাচ শ্রেণীর। কিসব কথা যে তুমি বলো! সত্যি বলছি, আমার 3 মামা, 3জনই পিশাচ। তবে একজন মারা গেছেন, এখন 2জন আছেন। তারা পিশাচ হলেও আমাকে খুব স্নেহ করেন। তোমার বাবা মার কথা বলো। মার কথা বলতে পারবো না, তেমন কিছু জানি না। তোমার বাবার কথা বলো। বাবা ছিলেন একজন চমৎকার মানুষ, তবে বাবা একবার একটা টিয়া পাখিকে গলা টিপে মেরে ফেলেছিলেন। তুমি এমন সব অদ্ভুত কথা বলো কেন? কি করবো বলো, আমাদের চারপাশে অদ্ভুত সব ঘটনা ঘটে। রূপা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, তুমি কি জানো আমি তোমার কথা খুব ভাবি? আমি জানি। সত্যি জানো? হ্যাঁ, জানি। কি করে জানো? ভালোবাসা টের পাওয়া যায়। অনেকক্ষণ চুপ থেকে রূপা বলল, কেন জানি তোমার কথা আমার সবসময় মনে হয়। এর নাম কি ভালোবাসা? আমার জানা নেই রূপা। তুমি আসবে আমাদের বাসায়? আসবো। কখন আসবে? এক্ষুনি আসছি। এত রাতে বাবা হইচই শুরু করবেন, তুমি কি সকালে আসতে পারো না? না রূপা, আমাকে এক্ষুনি আসতে হবে। আচ্ছা বেশ, আসো। তোমার কি কোনো নীল রঙের শাড়ি আছে? কেন বলো তো? যদি থাকে তাহলে নীল রঙের শাড়িটা পরে গেটের কাছে থাকো, আমি এলেই গেট খুলে দেবে। আচ্ছা।
আমি গেলাম না। আবারও মাসখানেকের জন্য ডুব দিলাম, কারণ ভালোবাসার মানুষদের খুব কাছে কখনো যেতে নেই। আমি রূপাকে কখনো চিঠি লিখিনি। একবার হঠাৎ একটা চিঠি লিখতে ইচ্ছে হলো। লিখতে বসে দেখি কি লিখবো ভেবে পাচ্ছি না। অনেকবার করে একটা লাইন লিখলাম, রূপা তুমি কেমন আছো। সমস্ত পাতা জুড়ে একটিমাত্র বাক্য। সেই চিঠির উত্তরে রূপা খুব রাগ করে লিখল, তুমি এত পাগল কেন? এতদিন পর একটা চিঠি লিখলে, তার মধ্যেও পাগলামি। কেন এমন করো? তুমি কি ভাবো এসব পাগলামি দেখে আমি তোমাকে আরো বেশি ভালোবাসবো? তোমার কাছে আমি হাত জোর করছি, স্বাভাবিক মানুষের মতো আচরণ করো। ওই দিন দেখলাম দুপুরের কড়া রোদে কেমন পাগলের মতো হাঁটছো, বিড়বিড় করে আবার কি যেন সব বলছো। দেখে আমার কান্না পেয়ে গেল। তোমার কি সমস্যা তুমি আমাকে বলো। আমার সমস্যার কথা রূপাকে কি আমি বলতে পারি? আমি কি বলতে পারি আমার বাবার স্বপ্ন সফল করার জন্য সারাদিন আমি পথে পথে ঘুরি, মহাপুরুষ হবার সাধনা করি। যখন খুব ক্লান্তি অনুভব করি, তখন একটি নদীর স্বপ্ন দেখি, যে নদীর জল ছুঁয়ে ছুঁয়ে একজন তরুণী ছুটে যায়, একবার শুধু থমকে দাঁড়িয়ে তাকায় আমার দিকে। তার চোখে গভীর মায়া এবং গাঢ় বিষাদ। এই তরুণী কি আমার মা, আমার বাবা যাকে হত্যা করেছিলেন। এসব কথা রূপাকে বলার কোনো অর্থই হয় না। বরং কোনো কোনো দিন তরঙ্গিনী স্টোর থেকে তাকে টেলিফোন করে বলি, রূপা, তুমি কি এক্ষুনি নীল রঙের একটা শাড়ি পরে তোমাদের ছাদে উঠে কার্নিশ ধরে নিচের দিকে তাকাবে? তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে। একটুখানি দাঁড়াও, আমি তোমাদের বাসার সামনে রাস্তা দিয়ে হেঁটে যাব। আমি জানি রূপা আমার কথা বিশ্বাস করে না, তবু সে যত্ন করে শাড়ি পরে, চুল বাঁধে, চোখে কাজলের ছোঁয়া লাগিয়ে ছাদের কার্নিশ ধরে দাঁড়ায়। সে অপেক্ষা করে। আমি কখনোই যাই না। আমাকে তো ৮-১০টা সাধারণ ছেলের মতো হলে চলবে না, আমাকে হতে হবে অসাধারণ। আমি সারাদিন হাঁটি, আমার পথ শেষ হয় না। গন্তব্যহীন গন্তব্যে যে যাত্রা, তার কোনো শেষ থাকার তো কথাও নয়। এই ছিল আজকের আয়োজন, হুমায়ুন আহমেদের লেখা ময়ূরাক্ষী। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। প্রতি সপ্তাহে একটি করে বই আমরা পাবলিশ করার চেষ্টা করব। ধন্যবাদ। ভালো থাকবেন। হ্যাপি রিডিং।